আচ্ছা, তো আমরা এবার দেখব যে আমাদের আর কোনো সমস্যা আছে কিনা। আমরা একেবারে আমাদের প্রথম স্লাইড থেকে আবার দেখি যে আমাদের প্রথম স্লাইডে যেটা ছিল যে আমরা সাধারণ জ্ঞান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে সুপার শর্ট ক্লাস, এই ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আবারও, এবং আশা করছি যে এবার আর সমস্যা নেই। আমরা একটু চেক করার চেষ্টা করব। হ্যাঁ, এবার আমরা একটু চেক করার চেষ্টা করব যে এবার সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা আমাদের নতুন লাইভটাতে। আচ্ছা, আমরা একটু চেক করি যে আমাদের লাইভটাতে সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা। তোমরাও একটু জানাবে, হ্যাঁ, যে আমাদের লাইভের যে ফিডটা নতুন যেটা, সেটাতে এবার দেখবো যে আমাদের আর কোনো সমস্যা আছে। এবার ঠিক আছে, এবার তোমরা সবাই মেনশন করে দাও, আমরা আমাদের ক্লাস শুরু করতে পারি এবার আর কি। এবার আর কোনো সমস্যা নেই আশা করছি যে, এবং এবার আশা করছি যে আমাদের লাইভের সব কিছু ঠিকঠাক হবে, সাউন্ড ভিডিও সব কিছু ঠিকঠাক আছে। তবে একটা বিষয়, সেটা হচ্ছে যেহেতু একটা লাইভ আমরা কেটে দিয়ে আবার নতুন করে শুরু করেছি, কাজে এই ভিডিওটাতে কিন্তু এঙ্গেজমেন্ট আগেরটার চেয়ে অনেক কম থাকবে। তো এই ভিডিওটাতে এঙ্গেজমেন্ট নিশ্চিত করা, এটার দায়িত্ব তোমাদের। তোমরা সবাই তোমাদের বন্ধুবান্ধবকে মেনশন করে দাও, বলে দাও যে লাইভ আবার শুরু হয়ে গেছে, এবং তাদেরকে একটু এখানে ডেকে ফেলো, ঠিক আছে? একটু খুব দ্রুত তোমরা একটু তাদেরকে ডেকে ফেলো, আমরা আমাদের ক্লাস শুরু করতে পারি। আমাদের আজকের ক্লাস হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্যে। দেখো, উত্তেজনায় ঢাকা বিশ্ববিদ্যালয় 2 বার দিয়ে ফেলছে, উচ্চ 29। তো যাই হোক, আমাদের আজকের সাধারণ জ্ঞানের সুপার শর্ট ক্লাস, আমরা যেটাকে বলি সাধারণ জ্ঞানের আজকে সুপার শর্ট ক্লাস, এবং এই সুপার শর্ট ক্লাসে আমরা হাই ভোল্টেজ কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন আমরা সমাধান করব। মূলত আমরা আমাদের পেইড ব্যাচে যে 3টা মডেল টেস্ট নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেই মডেল টেস্টগুলোর প্রশ্নই আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। তাহলে সবাই একটু খুব ভালো মতো একটু দেখো, একটু সময় দাও। আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে সিটিবিটি কি জিনিস। আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, সিটিবিটি কি জিনিস ভাইয়া? হ্যাঁ, সিটিবিটি কি জিনিস? জান্নাতুল ফেরদৌস সাজ্জাদুর রহমান। হ্যাঁ, সিটিবিটি হচ্ছে পারমাণবিক যে পরীক্ষাগুলো আছে, একটা চুক্তি যেটা মূলত পারমাণবিক পরীক্ষা বিষয়ক চুক্তি। কি চুক্তি? পারমাণবিক, হ্যাঁ, পারমাণবিক পরীক্ষা ব্যান করা, তাই না? তো পারমাণবিক পরীক্ষাকে, এটাকে বলা হচ্ছে কম্প্রিহেন্সিভ টেস্ট, এই যে ব্যান ট্রিটি, ঠিক আছে? কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে যে সিটিবিটির মাধ্যমে কি করা হয়, কম্প্রিহেন্সিভ যে টেস্ট আছে সেই টেস্টকে ব্যান করা হয়, ঠিক আছে? এইটা হচ্ছে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। ওকে, আমরা কি বুঝতে পারলাম ভাইয়ারা? তাহলে দেখো যে সিটিবিটি এটা হচ্ছে মূলত কি, এটা মূলত একটা চুক্তি যেটার মাধ্যমে পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করা হয়। পরের প্রশ্নে চলে যায়, ওরিয়েন্ট হাউস এটা কার সদর দপ্তর? লক্ষ্য করো ওরিয়েন্ট হাউস কার সদর দপ্তর, এই প্রশ্ন জানতে চেয়েছে। নর্মালি বিভিন্ন সংস্থার সদর দপ্তর বা এই ধরনের প্রশ্ন থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে পরীক্ষায়, ঠিক আছে? এই ধরনের থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। তো এই সিটিবিটির পূর্ণরূপের পরের যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এখানে, যে ওরিয়েন্ট হাউস এটা কার সদর দপ্তর। সবাই একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো, এবং একই সাথে খেয়াল রাখো যেন এটা তোমাদের জন্যে যেন এটা সর্বোচ্চ মানে তোমাদের জন্য সর্বোচ্চ ইফেক্টিভ হয় আর কি, ঠিক আছে? এটা তোমরা একটু খেয়াল রাখার চেষ্টা করো। যাই হোক, তো ওরিয়েন্ট হাউস হচ্ছে, আমরা জানি যে ফিলিস্তিনের যে প্রথম যে স্বাধীনতা আন্দোলন, সেটার নাম ছিল পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, ঠিক আছে? এই পিএলও চালাইতেন হচ্ছে আমাদের এই যে বিখ্যাত, তোমরা জানো যে ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা, ডিফ্যাক্টো লিডার বলা হয়তো আমাদের কি, এই যে ইয়াসির আরাফাতকে। কি বলা হয়তো? ইয়াসির আরাফাতকে। তো ইয়াসির আরাফাত, তারপরে যে আব্দুল আজিজ রান্তিসি, ঠিক আছে? উনারা হচ্ছে এই পিএলও শুরু করেছিলেন, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন শুরু করেছিলেন, ঠিক আছে? তো এই ইয়াসির আরাফাত তার মানে তিনি ওই যে রামাল্লাতে, তার কবর কিন্তু কোথায়? এই ওরিয়েন্ট হাউসের এখানে রামাল্লাতে, ঠিক আছে? রামাল্লাহ হচ্ছে ফিলিস্তিনের একটা শহর, হচ্ছে রামাল্লাহ, ঠিক আছে? রামাল্লাহ, হেব্রন, কালকাইয়া, এগুলো কোন দেশের শহর? এগুলো ফিলিস্তিনের শহর। তাহলে লক্ষ্য করো, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, যেটা এই প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন হচ্ছে এটা, মানে ওরিয়েন্ট হাউস হচ্ছে এর সদর দপ্তর, বা পিএলও হচ্ছে এটা সংক্ষিপ্ত রূপ, এবং পিএলও সদর দপ্তর হচ্ছে কি, ওরিয়েন্ট হাউস। পরের প্রশ্নে যদি আমরা যাই, জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ বলা হয় কোনটাকে? জাতিসংঘ থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে। জাতিসংঘের ইংরেজি হইতেছে ইউনাইটেড নেশনস। কি জিনিস? ইউনাইটেড নেশনস, আমরা জানি ইউএন বলে সংক্ষেপে। তো
তো ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ এটা প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। আমরা যখন পড়িয়েছি জাতিসংঘ তখন আমরা জাতিসংঘ প্রতিষ্ঠার ইতিহাসটা বলছিলাম, তাই না? কি ইতিহাস বলছিলাম ভাইয়া? তোমাদের যদি মনে থাকে একটু একটু যদি তোমরা কমেন্টে লেখার চেষ্টা করো, কি ইতিহাসের কথা আমরা বলছিলাম জাতিসংঘের ক্ষেত্রে? আমরা বলছিলাম যে জাতিসংঘের ক্ষেত্রে আমরা দেখি লন্ডনের জেমস প্রাসাদে প্রথম কি, লন্ডনের জেমস প্রাসাদে লন্ডন ঘোষণা আসে, তাই না? লন্ডনের জেমস প্রাসাদে কি আসে? লন্ডনের জেমস প্রাসাদে কি আসে? লন্ডন ঘোষণা আসে। কি আসে? লন্ডন ঘোষণা, ঠিক আছে? তাহলে লন্ডনের জেমস প্রাসাদে প্রথম আসে কি? প্রথম আসে লন্ডনের জেমস প্রাসাদে লন্ডন ঘোষণা। তাহলে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ছিল লন্ডনের জেমস প্রাসাদে। লন্ডনের জেমস প্রাসাদে প্রথম এটা কি ছিল? লন্ডন ঘোষণা ছিল। প্রথম এটা কি ছিল? লন্ডন ঘোষণা। তারপরে আমরা দেখি যে এরপরে দেখি যে আটলান্টিক সনদ স্বাক্ষর। তাহলে এই যে দেখো এখানে লন্ডন ঘোষণা আছে, লন্ডনের জেমস প্রাসাদে যে লন্ডন ঘোষণা হয়েছিল এটা হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ, তাই না? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ব্রেটন উডস সম্মেলন যেটা, এই সম্মেলনের মাধ্যমে যে আইবিআরডি আর আইএমএফ দুটো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়, আইবিআরডি আর আইএমএফ, তার মানে বিশ্বব্যাংক প্রতিষ্ঠা হয় কিন্তু এই ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে। এই জন্য এই দুটো প্রতিষ্ঠানকে বলে ব্রেটন উডস প্রতিষ্ঠান। আইবিআরডি এবং আইএমএফকে কি বলে? ব্রেটন উডস প্রতিষ্ঠান বলে, ঠিক আছে? আর আটলান্টিক সনদ যেটা, এই আটলান্টিক সনদ স্বাক্ষর করেছিলেন ওই যে প্রিন্সেস অফ ওয়েলস নামে একটা রণতরীতে বসে, তাই না? উইনস্টন চার্চিল আর ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, এই দুইজন, উইনস্টন চার্চিল আর ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট এই দুইজন বসে একটা রণতরীতে যেটার নাম ছিল প্রিন্সেস অফ ওয়েলস, সেখানে বসে তারা কিন্তু এই তারা কিন্তু ওই যে আটলান্টিক সনদ স্বাক্ষর করেছিলেন এবং ওই যে ফোর পুলিশম্যান থিওরি যেটা, সেটা জন্ম দিয়েছিলেন। আমরা যখন জাতিসংঘ পড়িয়েছি, তোমরা হয়তো এখন অনেকেই বুঝতে পারবা না যারা আমাদের রেগুলার ক্লাস করনি, বাট যখন জাতিসংঘ পড়িয়েছি, প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়িয়েছি, এই বিষয়গুলো কিন্তু খুব সুন্দর করে, তাই না? আমরা পড়েছি, আমরা বলেছি। ওকে, পরের প্রশ্নে চলে যাই। দেশের 54তম নদী বন্দর, এটা বাংলাদেশ থেকে আসা একটা সাম্প্রতিক প্রশ্ন। 54তম নদী বন্দর কোনটা সেটা জানতে চেয়েছে। তাহলে এখন বলো দেখি ভাই, দেশের 54তম নদী বন্দর কোনটা? বলো দেখি, তোমরা বলো দেখি ভাই, দেশের 54তম নদী বন্দর কোনটা? দেশের 54তম নদী বন্দর কোনটা? সন্দ্বীপ উপকূলীয় নদী বন্দর চট্টগ্রাম, হাতিয়া, ভোলাগঞ্জ, আমতলী নদী বন্দর বরগুনা। বলতে হবে দেশের 54তম নদী বন্দর কোনটা। আমরা জানি দেশের 54তম নদী বন্দর হচ্ছে হাতিয়া উপকূলীয় নদী বন্দর। হাতিয়া উপকূলীয় নদী বন্দর যেটা হচ্ছে আমাদের হান্নান মাসুদের এলাকা, তাই না? হান্নান মাসুদের এলাকা হাতিয়া, ঠিক আছে? এই হাতিয়া উপকূলীয় নদী বন্দর হচ্ছে নোয়াখালীর 54তম, মানে দেশের 54তম নদী বন্দর। পরের প্রশ্নটা, কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? দেখো দক্ষিণ চীন সাগর হচ্ছে বর্তমান জামানার সবচেয়ে বিরোধপূর্ণ অঞ্চল। দক্ষিণ চীন সাগর হচ্ছে কি বর্তমান জামানার সবচেয়ে বিরোধপূর্ণ অঞ্চল। এবং দেখো দক্ষিণ চীন সাগরে চীন তাদের একক মালিকানা চীন দাবি করে। চীন বলে কি দক্ষিণ চীন সাগরে তারা একটা এরকম ইউ আকৃতির 9টা ড্যাশ দিয়ে তারা একটা ইউ আকৃতির একটা অঞ্চল তারা সেপারেট করেছে। এইটাকে তারা বলে 9 ড্যাশ লাইন। কি বলে? তারা এটাকে বলে 9 ড্যাশ লাইন। এবং তারা এই 9 ড্যাশ লাইনের মধ্যে আর কারো কোনো অংশ আছে বলে তারা স্বীকার করতে চায় না। তাহলে 9 ড্যাশ লাইন বলে একটা এলাকা পুরো চীন কি করে? নিজেদের দখলে রাখতে চায়। তাহলে দেখো এই চীনের এই ধারণা বা চীনের এই 9টা ড্যাশের বিপরীতে কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8, তার মানে আরেকটা এখানে দিয়ে দিলে এটা 9 ড্যাশ হয়ে যাচ্ছে। যাই হোক, তো এই যে 9 ড্যাশ লাইন যেটা, এই 9 ড্যাশ লাইনে চীনের সাথে 9 ড্যাশ লাইন নিয়ে ঝামেলা করে বা এটা চীনের বইলা মানতে চায় না, এরকম অনেকগুলো দেশ আছে। হ্যাঁ, সেই দেশগুলো কি কি আমরা জানি যে তার মধ্যে কি আছে? ব্রুনাই আছে। কি আছে? ব্রুনাই আছে, ঠিক আছে? তারপরে যে ভিয়েতনাম আছে, ফিলিপাইন আছে, মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়া আছে, ঠিক আছে? এই দেশগুলো কিন্তু চীনের সাথে এবং তাইওয়ান আছে, এই দেশগুলো সবাই চীনের সাথে এটা নিয়ে ঝামেলা চলতেছে। কিন্তু এর মধ্যে নেই হচ্ছে কম্বোডিয়া কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে? কম্বোডিয়ার চীনের সাথে এই বিষয় নিয়ে কোনো ঝামেলা নাই। তাইলে দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয় কোনটা? কম্বোডিয়া দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়। এটা নিয়ে চীনের সাথে তার কোনো ফ্যাসাদ নাই। পরের প্রশ্নে চলে যাই। দেশের প্রথম মনোরেল চালু হতে যাচ্ছে কোথায়? মনোরেল কোথায় চালু হতে যাচ্ছে? দেশের প্রথম মনোরেল আবারও দেশের সংক্রান্ত বাংলাদেশ থেকে আসা একটা সাম্প্রতিক, ঠিক আছে? বলতে হবে দেশের প্রথম মনোরেল কোথায় চালু হতে যাচ্ছে? প্রথম মনোরেল কোথায় চালু হতে যাচ্ছে? আমরা জানি দেশের প্রথম মনোরেল চালু হতে যাচ্ছে চট্টগ্রামে। কোন জায়গায় চালু হতে যাচ্ছে? চট্টগ্রামে দেশের প্রথম মনোরেল চালু হতে যাচ্ছে।
নেক্সট কোশ্চেন যদি আমরা একটু দেখি, রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সম্মেলনে কয় দফা প্রস্তাব উত্থাপন করেন? বলেছে রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সম্মেলনে কয় দফা প্রস্তাব উত্থাপন করেন। আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস কি করেছেন, জাতিসংঘে ভাষণ দিয়েছেন, বাংলায় ভাষণ দিয়েছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশন হয়েছে। এবং তোমরা জানো এবছর একটা ইনফরমেশন নিয়ে তোমাদের মধ্যে খুব কনফিউশন হয়েছে। কি ভাই সেই কনফিউশনের জায়গা? কনফিউশনের জায়গা হচ্ছে তোমরা বলছো ভাইয়া আমরা তো জানি প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার, বা ভাইয়া আপনি তো পড়িয়েছেন যে জাতিসংঘ ইউএনজিএ যেটা জাতিসংঘ সাধারণ পরিষদের যে অধিবেশন আছে, জেনারেল অ্যাসেম্বলি যেটা, সেটা বসে প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। তাহলে এবার কিভাবে ভাইয়া দ্বিতীয় মঙ্গলবারে শুরু হলো? বিষয় হচ্ছে জাতিসংঘের অধিবেশন প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবারেই বসে। হ্যাঁ, দ্বিতীয় মঙ্গলবারেই বসে, কিন্তু এইটার যে মূল অধিবেশন যেটা, এই মূল অধিবেশন শুরু হয় তৃতীয় মঙ্গলবার। মূল অধিবেশন শুরু হয় কবে? তৃতীয় মঙ্গলবার। তার মানে এটার কি বলে যে উচ্চ পরিষদ যেটা, এই উচ্চ পরিষদের অধিবেশন শুরু হয় তৃতীয় মঙ্গলবারে। ঠিক আছে, এটা হচ্ছে মূল ঘটনা ভাইয়ারা। ওকে, তাইলে এটা হচ্ছে মূল ঘটনা, মূল বিষয়। ঠিক আছে, দ্বিতীয় মঙ্গলবার এবং তৃতীয় মঙ্গলবারের এটাই হচ্ছে মূল বিষয়। তাহলে এই যে আমাদের যে ইউএনজিএ বা জেনারেল অ্যাসেম্বলিতে কি করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের এই সম্মেলনে, হ্যাঁ, কয়েক দফা প্রস্তাব উত্থাপন করেছেন আমাদের রোহিঙ্গা সমস্যা সমাধানে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে দফা, কয়টা দফা ছিল সেটা আমরা জানি। ডক্টর মোহাম্মদ ইউনূস কয়টা দফা? সর্বমোট তিনি 7টা দফা ঘোষণা করেছেন। কয়টা দফা ঘোষণা করেছেন? 7টা দফা। রোহিঙ্গা সংকট সমাধানে 7 দফা ঘোষণা করেছেন। পরের প্রশ্ন, বেল্ট ও রোড ইনিশিয়েটিভ, বিআরআই, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রথমে চায়না এটার নাম দিয়েছিল, যেহেতু এটার উদ্যোক্তা মূলত চীন। হ্যাঁ, চীন এটার প্রথমে নাম দিয়েছিল কি? চীন এটার প্রথমে নাম দিয়েছিল হচ্ছে তোমার নিউ সিল্ক রোড। কি নাম দিয়েছিল? নিউ সিল্ক রোড। হ্যাঁ, প্রথমে এটার নাম ছিল নিউ সিল্ক রোড, তারপরে এটার নাম দেওয়া হইল ওয়ান বেল্ট ওয়ান রোড, OBOR, ওয়ান বেল্ট ওয়ান রোড। কিন্তু চীন বলল যে এইটাতে ওয়ানের মানে প্রাধান্য হয়ে গেছে, ওয়ান কথাটা বারবার আসতেছে, ওয়ান বেল্ট ওয়ান রোড, তাইলে ওয়ান কথাটা বারবার চলে আসতেছে। তখন চীন বলল এই যে বারবার করে ওয়ান বেল্ট ওয়ান রোড এটা আসতেছে, ও শব্দটা 2বার হয়ে গেছে, ওয়ান শব্দটা 2বার হয়ে গেছে, এতে মনে হচ্ছে যে এই ওয়ানটা আসলে মূলত চীনকেই বোঝানো হচ্ছে। ঠিক আছে, কাজে এটাতে চীনের শ্রেষ্ঠত্ব প্রমাণ হচ্ছে। কাজেই চীন তখন করলো কি, নামটা চেঞ্জ করে ফেলে নাম দিল BRI, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। তো এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রবক্তা দেশ হচ্ছে কেটা? চীন হচ্ছে এইটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রবক্তা দেশ। এবং চীন কি করছে, এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ তারা বলছে দুইভাবে পরিচয় করাই দিচ্ছে। একটা হচ্ছে তোমার নর্মালি তো সিল্ক রোড আছেই, তার সাথে পোলার সিল্ক রোড পরিচয় করাচ্ছে তারা। তার মানে যেটা বরফ আচ্ছাদিত এলাকা, যেটা সাইবেরিয়ার বা রাশিয়ার যে বরফ আচ্ছাদিত এলাকা, সেইখানে তারা পোলার সিল্ক রোড নামে সেটা আগাবে। আর যেটা যে জায়গা হচ্ছে তোমার জলাভূমি বা তোমার হচ্ছে সমুদ্র, সেই জায়গার তারা সিল্ক রোডের নাম দেবে মেরিটাইম সিল্ক রোড। তো এই পোলার সিল্ক রোড, মেরিটাইম সিল্ক রোড, এগুলো আসলে সিল্ক রোডেরই পার্ট। ঠিক আছে, পোলার সিল্ক রোড, মেরিটাইম সিল্ক রোড, এগুলা কি? এগুলা সিল্ক রোডেরই মূলত পার্ট। তাহলে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটা, এই আমাদের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটা, এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রবক্তা দেশ হচ্ছে কোনটা? প্রবক্তা দেশ হচ্ছে চীন। এবং চীনের এই পোলার সিল্ক রোড, মেরিটাইম সিল্ক রোড, এগুলো আমরা জানি। ইভেন এই কারণেই কিন্তু চীন পৃথিবীর বিভিন্ন জায়গায়, তোমরা দেখেছো বিভিন্ন দেশ থেকে চীন কি করছে, বন্দরগুলো ইজারা নেওয়ার চেষ্টা করছে। আমরা দেখেছি চীন তাদের দেশের বাইরে প্রথম সেনাঘাঁটি বানাইছে জিবুতিতে। প্রথম সেনাঘাঁটি কোন জায়গায় বানাইছে? জিবুতিতে বানাইছে। এছাড়া আমরা দেখতেছি চীন কি করতেছে, তার এই যে পাকিস্তানের গাদার বা গোয়াদার বন্দর যেটা, এই গাদার বন্দর চীন কি করছে, ইজারা নিছে। এছাড়া আমরা দেখতেছি শ্রীলঙ্কা থেকে হাম্বানটোটা বন্দর যেটা, হাম্বানটোটা, এই হাম্বানটোটা বন্দর চীন কি করছে, ইজারা নিয়ে নিছে। ঠিক আছে, তাহলে হাম্বানটোটা, গাদার, এইসব বন্দর ইজারা নিয়ে নিছে কে? চীন ইজারা নিয়ে নিছে। ঠিক আছে ভাইয়ারা, তাইলে দেখো এইসব কাজ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে চীন সামনের দিকে আগানোর চেষ্টা করতেছে, যেটাকে ওয়ান বেল্ট ওয়ান রোড বলা হইতেছে, যেটাকে কি বলা হচ্ছে, ওয়ান বেল্ট ওয়ান রোড বলা হচ্ছে। তাইলে চিন্তা করো ভাই তোমরা যে ঘটনাটা কি ঘটতেছে। হ্যাঁ, বুঝতে পারছো? ওকে ভাইয়ারা, তাইলে
তাইলে তোমরা যেটা করবা এখন, হ্যাঁ তোমরা যেটা করবা, তোমরা কিন্তু একটু সাথে সাথে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। আমি কিন্তু তোমাদের উত্তরগুলো দেখার চেষ্টা করছি, ঠিক আছে? ক্লাসে তোমাদের কোনো সমস্যা, কোনো জিজ্ঞাসা, ভালো লাগা, খারাপ লাগা, মানে যে কোনো কিছু, ধরো যে ক্লাস দেখা তোমাদের খুবই ভালো লাগছে, হ্যাঁ লিখবা যে কঠিন ক্লাস, আমি একেবারে অজ্ঞান হয়ে গেলাম ক্লাস দেখে, হ্যাঁ জ্ঞান হারাবো, মরেই যাবো, এরকম লিখবা। আবার ধরো যে ক্লাস ভালো লাগছে না, তাহলে লিখবা যে ভাইয়া ক্লাস ভালো সাইব ভাই আপনার স্লোগান মেলে নাই। আপনি যে বলেছেন ঝড় বৃষ্টি আধার রাতে আসবে ফিরে বাংলাদেশে শাপলা গলি শাপলা গলি, এগুলা কিন্তু ভাই মেলে নাই ভাই, বুঝছেন কিচ্ছু। আপনি আপ বাংলাদেশ করে আপনার মাথা নষ্ট হয়ে গেছে সাইব ভাই, আপনি দিনের পথে ফিরে আসেন। এটাই হচ্ছে আপনাকে বলা, আপনি এনসিপিতে যোগ দেন, এনসিপিতে যোগ দেওয়ার মাধ্যমে আপনি দিনের পথে ফেরত চলে আসেন। ওকে ধন্যবাদ। ঠিক আছে, আপনি না যাইতে পারতেছেন বিএনপিতে, না যাইতে পারতেছেন এনসিপিতে, আপনি আপ বাংলাদেশের মতো একটা প্ল্যাটফর্মে থেকে নিজের পটেনশিয়াল নষ্ট করবেন না, দিনের পথে ফিরে আসুন, জ্ঞানের সাথে থাকুন, জানার সাথে থাকুন, ঠিক আছে সাইব ভাই? ওকে, তো তাহলে আশা করি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিষয়টা আমরা বুঝতে পেরেছি। পরের প্রশ্নে চলে যাই। 50-এর মনন্তর, 50-এর মনন্তর হয়েছিল ইংরেজি কত সালে? আমরা জানি যে 50-এর মনন্তর হয়েছিল বাংলা 1350 সালে, বাংলা 1350 সালে, বাংলা 1350 বঙ্গাব্দ, 1350 কি বঙ্গাব্দ, তার মানে বাংলা 1350 সালে, তাহলে কি বাংলা 1350 সালে, ঠিক আছে? তাইলে এখন এই যে ইংরেজি 1350, তাহলে ইংরেজি কত সাল? ইংরেজি ছিল 1943 সাল। কত সাল? 1943 সাল ছিল হচ্ছে ইংরেজি। তাহলে ইংরেজি 1943 সাল, বাংলা কত সাল? বাংলা হচ্ছে 1350 বঙ্গাব্দ। অপরদিকে এই যে তোমার 76-এর মনন্তর বলে না, এই 76-এর মনন্তর হয়েছিল ইংরেজি 1776, ইংরেজি 1776 সালে, ঠিক আছে? ইংরেজি 1776 খ্রিস্টাব্দে হয়েছিল 76-এর মনন্তর, 76-এর মনন্তর, ঠিক আছে? 76-এর মনন্তর। ওকে, পরের প্রশ্নে চলে যায়। অবৈধ অভিবাসনের অন্যতম প্রধান পথ ডেরিয়ান গ্যাপ কোন দুটি দেশের সীমান্তবর্তী? দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কথা কইছে। কি কইছে? ডেরিয়ান গ্যাপের কথা বলছে। ডেরিয়ান গ্যাপ এইটা কোন দুইটা দেশের সীমান্তবর্তী? তোমরা দেখেছো শাহরুখ খান একটা মুভি করেছিল, যে মুভির নাম কি ছিল ভাই? শাহরুখ খানের ওই মুভির নাম কি ছিল? হ্যাঁ, শাহরুখ খানের ওই মুভির নাম ছিল হচ্ছে ঠিক আছে, শাহরুখ খানের ওই মুভির নাম ছিল ডানকি। তোমরা কেউ দেখেছো? এই তোমরা ওই গান শুনছো না, এই যে যে একটা গান, এই যে তোমার হচ্ছে আমরা যখন ছোটবেলায় বাংলা সিনেমা দেখতাম, তখন এটা সম্ভবত রিয়াজ আর শাবনূর অভিনীত একটা গান ছিল, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, হ্যাঁ দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো, বুঝছো? তো একবার হয়েছে কি, স্কুলে, বুঝছো, প্রাইমারি স্কুলে আমাকে জিজ্ঞেস করছে, বুঝছো, স্যাররা বলছে হ্যাঁ যে একটা মানে তোমার হচ্ছে ইসলামী সঙ্গীত গাওয়ার জন্য, বুঝছো, প্রাইমারি স্কুলে যখন আমি পড়ি। তা আমি আবার ছোটোবেলায় মানে আমার রসবোধ বরাবরই একই রকম ছিল, আমি তখন ক্লাস 4-এ পড়ি সম্ভবত, বুঝছো? তো আমার রসবোধ মানে ছোটোবেলাতেও একই রকম ছিল। আমি জানি না কোনোভাবে এটা আমার বাচ্চা কাচ্চার মধ্যেও সংক্রমিত হয়েছে। তো তো হচ্ছে আমি তো দাঁড়ায় সুন্দর মতো গান গাওয়া শুরু করছি, বুঝছো, যে পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো। তখন এবার আমাদের বড় আপা ছিলেন একজন, হ্যাঁ মানে হেডমাস্টার, মানে খুব সিনিয়র ম্যাডাম যিনি, তাদেরকে আমরা বড় আপা বলতাম প্রাইমারি স্কুলে, হ্যাঁ। তো বললে তখন এইবার ইয়ে করছে, বড় আপা জিজ্ঞেস করতেছে এটা কেমনে ইসলামী সঙ্গীত হইলো, ঠিক আছে? তা আমি বললাম এই যে বলতেছে হ্যাঁ যে দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো, ঠিক আছে, এটা তো ইসলামী সঙ্গীতই, তাই না? ইসলামী সঙ্গীত না হইলে কি মুখ আঁচলে ঢাকার কথা বলে? তোমরাই কও, এখানে পর্দা করার কথা বলা হচ্ছে না, বুঝছো? তা আমি সুন্দর মতো এই বিষয়ে একটা ব্যাখ্যা দিয়ে দিছিলাম। তো এখনও মানে এরপরে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি বা আমি যখন যাই, আমি তো বড় আপার সাথে এরপরেও দেখা করেছি, দীর্ঘদিন পর্যন্ত ওনাদের সাথে আমার খুব হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল আমার প্রাইমারি স্কুলের টিচারদের সাথে, হ্যাঁ। তো মানে আপা এই কথা মেনশন করে, হ্যাঁ, এরপরেও অনেকবার বলেছেন, ঠিক আছে, যে তুই এরকম করতেই বা এই কিচ্ছা কাহিনী করতে আর কি, ঠিক আছে। তো যাই হোক, আজকে হঠাৎ করে মনে পড়ে গেল, ঠিক আছে, তোমাদেরকে যে বললাম না যে তোমরা ক্লাস ভালো লাগলে মন্দ লাগলে বলবা, হ্যাঁ বলবা যে তোমরা অজ্ঞান হয়ে যাইতেছো, হ্যাঁ ভয়ঙ্কর ক্লাস, ভয়ানক ক্লাস, মানে যেরকম তোমাদের ভাল লাগে, হ্যাঁ আবার ভালো না লাগলে বলবা যে ভাই ভালো লাগে না এই সেই, ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। যাই হোক, তো না দেখো, এই বয়সে এসে যদি লজিক এরকম বলা হয় তাইলে একরকম হয়, কিন্তু আমি ভাবি
যে ক্লাস 4-এ থাকতে কেমনে আমার মাথায় এই জিনিস আসছিল, বুঝছো? মানে মাঝে মাঝে আমার নিজেরই অবাক লাগে, ঠিক আছে, যে আমি কি পরিমাণ পাকনা ছিলাম। মানে পাকনামির একটা লেভেল থাকে ভাই, ঠিক আছে, আমি সব রকম লেভেল ছাড়াই গেছিলাম। হ্যাঁ, যাই হোক, ওকে। তো যাই হোক, দেখো, বলেছে অবৈধ অভিবাসনের অন্যতম পথ এই যে মানে ডেরিয়ান গ্যাপ, যেটা এটা কোন দুটি দেশের প্রধান সীমান্তবর্তী, ঠিক আছে? তো ডেরিয়ান গ্যাপ যেটা, এটা হচ্ছে তোমরা জানো যে উত্তর কোরিয়া, সরি, উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকার ঠিক মাঝামাঝি কিছু দেশ আছে, এই যে পানামা, কলম্বিয়া, ঠিক আছে, পানামা বিশেষ করে, এটা হচ্ছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার একদম মাঝামাঝি, এবং পানামা দিয়ে কলম্বিয়া, ঠিক আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে মানে মানে কি বলবো, এটা একাধারে মাদক চোরাচালানের রুট এবং একই সাথে তোমার হচ্ছে অবৈধ অভিবাসনের একটা রুট। তো এই জন্যে এটাকে বলে ডেরিয়ান গ্যাপ। কি বলে এটাকে ডেরিয়ান গ্যাপ বলে, ঠিক আছে? এটা হচ্ছে অবৈধ অভিবাসনের অন্যতম প্রধান পথ, ঠিক আছে? তার মানে যারা এই যে তোমার অবৈধভাবে এক দেশ থেকে আরেক দেশে যেতে চায়, মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে চায়, বা তোমার উত্তর আমেরিকার যে দেশগুলো আছে সেগুলোতে যেতে চায়, তারা কি করে, তারা এই পথ তারা মানে তোমার হচ্ছে অবলম্বন করে আর কি। ঐতিহাসিক 6 দফায় যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না, আমরা জানি 6 দফাকে বলা হয় বাঙালির মুক্তির সনদ। 6 দফাকে কি বলা হয়? বাঙালির মুক্তির সনদ বলা হয় 6 দফাকে। 6 দফা সম্পর্কে আমরা সব ডিটেল পড়েছি, ভালো মতো পড়েছি। এটাতে অন্তর্ভুক্ত ছিল না কোনটা? শাসনতান্ত্রিক কাঠামো অবশ্যই অন্তর্ভুক্ত ছিল। বলা ছিল বাংলাদেশ হবে একটা ফেডারেল স্টেট, তাই না? তাহলে শাসনতান্ত্রিক কাঠামো এটা কি অবশ্যই ছিল। তারপরে পরের অপশনে দেখছি কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, অবশ্যই এটা অন্তর্ভুক্ত ছিল। কেন্দ্রীয় সরকারের কতদূর ক্ষমতা থাকবে, কি থাকবে, এটা বলা হয়েছিল যে সকল বিষয়ে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা খর্ব করা হবে। প্রাদেশিক সরকারের মূল ক্ষমতা থাকবে, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা থাকবে শুধুমাত্র বিদেশ নীতির ক্ষেত্রে, তাই না? আর প্রতিরক্ষা, যেটা, এই দুইটা জায়গায়। এছাড়া দেখো স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থার ব্যাপারে বলা ছিল স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা থাকবে, সহজে বিনিময়যোগ্য, এবং দুইটার মধ্যে কি একটা ফেডারেল ব্যাংকিং সিস্টেম থাকবে, তাই না? এরকম বলা হয়েছিল। কিন্তু সেখানে বিচার ব্যবস্থা নিয়ে নট আ সিঙ্গেল ওয়ার্ড, একটা কথাও সেখানে ছিল না। তাহলে বিচার ব্যবস্থা নিয়ে কোনো কথা কি সেখানে উপস্থিত ছিল না। কাজেই বিচার ব্যবস্থা হচ্ছে এখানে সঠিক উত্তর। 6 দফায় বিচার ব্যবস্থার কথা অন্তর্ভুক্ত ছিল না, ঠিক আছে? কারণ ওই সময় আসলে বিচার ব্যবস্থা এরকম বড় কোনো বিষয়, মানে নটা কি বলবো, মানে মেজর ইস্যু আর কি, হ্যাঁ, বাঙালিদের কাছে। ওকে, পরে দেখি 30তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP30 কোথায় অনুষ্ঠিত হবে? এইটা বারবার যে ঘুরে ঘুরে দেখো, আজ পর্যন্ত 3 প্রশ্ন আমি সমাধান করলাম, 3 সেট, প্রত্যেকটাতে দেখো ঘুরে ঘুরে এই প্রশ্ন আসছে। তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন বা COP সম্মেলন এটা কতটা গুরুত্বপূর্ণ। কনফারেন্স অফ পার্টিজ এটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। তো আমরা জানি 30তমটা হবে বেলেম, ব্রাজিলের বেলেমে। এটা ভালো করে আমরা জানি, আমরা বারবার করে এই জিনিস অলরেডি পড়ে ফেলেছি, তারপরও তোমাদের বলে দিই, এটা হচ্ছে ব্রাজিলের বেলেমে হবে, ভালো করে এটা মনে রাখবা। পরের প্রশ্নে চলে যাই। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইতিহাস থেকে আসা প্রশ্ন, খুব সিম্পল প্রশ্ন, হ্যাঁ, এবং এইগুলা খুব সহজে তোমরা উত্তর করতে পারবা, ঠিক আছে? এগুলা খুব সহজে তোমরা উত্তর করতে পারবে। এই ধরনের প্রশ্ন কিছু থাকবে, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন কিছু থাকবে অবশ্যই, হ্যাঁ, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন অবশ্যই কিছু থাকবে। কাজেই তোমরা এগুলো সহজে উত্তর করতে পারবা, দ্রুত একটু উত্তর করে ফেলো। আমি দেখতে চাই যে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন। হ্যাঁ, ভাষা আন্দোলনের না তো ভাই 30তম তো হয়ে যাওয়ার কথা না ভাই, 30তম তো হয়ে যাওয়ার কথা না ভাই। আচ্ছা, হ্যাঁ, তো পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তাহলে ওই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন কে? খাজা নাজিমুদ্দিন ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আর নুরুল আমিন ছিলেন কি? পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী। কে ছিলেন? নুরুল আমিন ছিলেন মুখ্যমন্ত্রী। কে ছিলেন? নুরুল আমিন ছিলেন মুখ্যমন্ত্রী, ঠিক আছে, মুখ্যমন্ত্রী, ঠিক আছে, নুরুল আমিন ছিলেন মুখ্যমন্ত্রী। আর খাজা নাজিমুদ্দিন কি ছিলেন ওই সময়? পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। পরের প্রশ্নে যায়। 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? এই যে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করা, আমি আগের দিন বলেছিলাম যেটা সবচেয়ে কঠিন নাম, ঠিক আছে, সেইটা হবে যেটা সবচেয়ে কঠিন নাম উচ্চারণ করা। হ্যাঁ, দেখো, আমরা জানি মারিয়া করিনা মাচাদো যিনি, তিনি পেয়েছেন শান্তিতে। হ্যাঁ, তিনি পেয়েছেন শান্তিতে। তার নাম বলতে যায় মনের মধ্যে একটা অশান্তি লাগে, তাই না? কিন্তু তিনি নোবেল পেয়েছেন কিসে? শান্তিতে। মানে কি একটা অবস্থা। অপরদিকে যে লাসলো ক্রাসন হোরকাই, হ্যাঁ, লাসলো ক্রাসন হোরকাই যিনি, এই লাসলো ক্রাসন হোরকাই যে ভদ্রলোক, তিনি পেয়েছেন কি? তিনি পেয়েছেন সাহিত্যে নোবেল। তাহলে সাহিত্যে নোবেল মনে রাখবা, নোবেলের ক্ষেত্রে সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 3টা নোবেল: শান্তি, সাহিত্য
অর্থনীতি, হ্যাঁ শান্তি সাহিত্য অর্থনীতি, এই তিনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নোবেলের ক্ষেত্রে এই তিনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শান্তি সাহিত্য অর্থনীতি নোবেলের ক্ষেত্রে এই তিনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শান্তি সাহিত্য অর্থনীতি নোবেলের ক্ষেত্রে এই তিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে এই যে তোমার হচ্ছে এবছর রসায়নটাও একটু ভালো মতো পড়তে হবে। কি পড়তে হবে? রসায়নটা একটু ভালো করে দেখতে হবে, কারণ সেখানে আবার একজন মুসলমানের বাচ্চা সে হচ্ছে এটা পেয়ে গেছে, একজন মুসলমান পাইছে, বুঝছো, রসায়নে পুরস্কার। ওকে, এরপরে আমরা দেখি বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে, সংবিধান থেকে আসা প্রশ্ন বলেছে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন বিচার বিভাগ বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে স্বাধীন বিচার বিভাগের কথা বলা হয়েছে? বলো ভাই, কোন অনুচ্ছেদে স্বাধীন বিচার বিভাগের কথা বলা হয়েছে? ও আচ্ছা আচ্ছা, COP30, হ্যাঁ নভেম্বরে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই। হুম, তো যাই হোক, হ্যাঁ ইয়াগি হচ্ছে তোমার ইয়েতে ওই যে রসায়নে, হ্যাঁ। আচ্ছা, তো তাহলে অনুচ্ছেদে কোন বিভাগের কথা বলা হয়েছে? হ্যাঁ ঠিক আছে, একটু দ্রুত দ্রুত উত্তর দিয়ে দাও ভাইয়া সবাই। হ্যাঁ, ব্রাজিলের বেলেমে এটা হয়ে গেছে। আমি COP31-এর কথা বলছিলাম ভুলে আর কি, বুঝছো, মানে COP31-এর কথা বলে ফেলতেছিলাম ভুলে আর কি। আচ্ছা আচ্ছা, COP31 হবে হচ্ছে, হ্যাঁ COP31 হবে হচ্ছে তুরস্কের আনাতোলিয়াতে। ঠিক আছে, এই যে তোমার এই যে COP31 আমি লিখে দিই এখানে, তাইলে মনে হয় তোমাদের একটু সুবিধা হবে। ঠিক আছে, মনে থাকবে, আমি তোমাদের একটু লিখে দিচ্ছি এটা। এই যে COP31 যেটা 31তম, যেটা 31তম, তার মানে হচ্ছে, হ্যাঁ 31তম মানে হচ্ছে COP31। ঠিক আছে, এটা হবে কোন জায়গায়? এটা হবে তুরস্কের আনাতোলিয়াতে। ঠিক আছে, তুরস্ক, হ্যাঁ আনাতোলিয়া। ঠিক আছে, তুরস্কের আনাতোলিয়াতে হবে। ওকে ভাইয়ারা, তাহলে এইটা একটু ভালো মতো দেখতে হবে আমাদের, তুরস্কের আনাতোলিয়াতে হবে। ঠিক আছে, COP31 31তম জলবায়ু সম্মেলন। ওকে, পরের প্রশ্ন আমরা একটু দ্রুত যাই। এই প্রশ্নে সংবিধানের কোন অনুচ্ছেদে বিচার বিভাগের স্বাধীনতা, এটা আমরা জানি 27 নম্বর অনুচ্ছেদে। কত নম্বর অনুচ্ছেদে? 27 নম্বর অনুচ্ছেদে। 27 নম্বর অনুচ্ছেদে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে। তাহলে কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা? হুম, ঠিক আছে, না না, এটা তুরস্কে ইয়েতে হবে, তুরস্কে হবে আনিশা হক আরশি, তুরস্কে হবে। ওকে, এরপরে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট কে? যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট কে? সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট আমরা জানি, যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট কে ছিলেন এখন পর্যন্ত? যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট কে ছিলেন? আচ্ছা বলো, আমরা জানি যুক্তরাষ্ট্রের ইতিহাসে এতদিন পর্যন্ত সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট কে ছিলেন? যুক্তরাষ্ট্রের ইতিহাসে এতদিন পর্যন্ত সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে আমাদের, নাম কি ভদ্রলোকের? নাম হচ্ছে, হ্যাঁ নাম ছিল জো বাইডেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি করছেন, তার সেই রেকর্ডও ভেঙে দিয়েছেন, দিয়ে ডোনাল্ড ট্রাম্প এখন সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট। তারপরে বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখ? বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখ? দ্রুত উত্তর করতে হবে ভাইয়া, বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখে? আচ্ছা, আমরা জানি বাংলাদেশের জাতীয় দিবস হচ্ছে 26 মার্চ। 26 মার্চ হচ্ছে বাংলাদেশের জাতীয় দিবস। এরপরে দেখি নিচের কোন উপজাতি সমতলে বাস করে? নিচের কোন উপজাতি সমতলে বাস করে? সমতলে বসবাসকারী উপজাতি কোনটা? গারো, তঞ্চঙ্গা, মণিপুরী, সাঁওতাল। বলতে হবে কারা সমতলে বাস করে। আমরা জানি সমতলে বাস করে কারা, নর্মালি এরা বাস করে রাজশাহী এলাকায়। কোথায়? রাজশাহী এলাকায়। তারপরে বসবাস করে হচ্ছে দিনাজপুরে, হ্যাঁ দিনাজপুরে। তারপরে বসবাস করে কোথায়? বসবাস করে পশ্চিমবঙ্গের, হ্যাঁ পশ্চিমবঙ্গের উত্তর দিকে আর কি, হ্যাঁ পশ্চিমবঙ্গের উত্তর দিকে বসবাস করে। এরা হচ্ছে কারা? এরা হচ্ছে ভাই সাঁওতাল। কারা? সাঁওতালরা হচ্ছে সমতলে বসবাসকারী বৃহৎ উপজাতি। সমতলে বসবাসকারী বৃহৎ উপজাতি কোনটা? সাঁওতাল হচ্ছে সমতলে বসবাসকারী বৃহৎ উপজাতি। ওকে ভাইয়েরা, ওকে, তাহলে সমতলে বসবাসকারী বৃহৎ উপজাতি কারা? সমতলে বসবাসকারী বৃহৎ উপজাতি হচ্ছে সাঁওতাল। ওকে,
হুম, মণিপুরীরা, আচ্ছা, মণিপুরীরা সমতলে বসবাস করে কিন্তু মূলত পাহাড়ি এলাকায় বসবাস করে। ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন? ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড আমরা জানি যে শেরশাহ। কে করেন? শেরশাহ। শেরশাহ, তার নাম ছিল শের খান, কিন্তু তিনি যখন বাংলা দখল করেন, বাংলা বিহার যখন দখল করে নেন, তখন শের খান শের শাহ নাম ধারণ করেন। শের খান শের শাহ নাম ধারণ করেন এবং তিনি কয়েকটা কাজ করেছিলেন। কি কি? তিনি ঘোড়ার ডাক প্রবর্তন করেছিলেন। কি করেছিলেন? ঘোড়ার ডাক প্রবর্তন করেছিলেন। দ্বিমুখী দলিল ব্যবস্থা তিনি তৈরি করেছিলেন, সেটার নাম কি ছিল? কবুলিয়ত আর পাট্টা। কি নাম ছিল? কবুলিয়ত, কবুলিয়ত, কবুলিয়ত এবং পাট্টা। কবুলিয়ত আর পাট্টা নামে দ্বিমুখী দলিল ব্যবস্থা তিনি সূচনা করেন। তাহলে কবুলিয়ত আর পাট্টা নামে দ্বিমুখী দলিল ব্যবস্থা কি করেন? তিনি সূচনা করেন। কে সূচনা করেন? এই যে আমাদের এই ভদ্রলোক, যার নাম হচ্ছে শের শাহ, যাকে শের খানও বলা হয়, তিনি করেন। এছাড়া লক্ষ্য করো যে তিনি আরও একটা কাজ করেছিলেন। কি করেছিলেন? তিনি একটা মুদ্রা, যে মুদ্রার নাম ছিল দাম, দাম নামে মুদ্রা, তার মানে গোল্ড এবং কপারের, মানে গোল্ড এবং সিলভারের বাইরে গিয়ে তিনি কপার মুদ্রা বা দস্তার তৈরি মুদ্রা তিনি তৈরি করেছিলেন। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা দেখি, মুদ্রাস্ফীতির প্রধান কারণ কি? অর্থনীতি থেকে আসা প্রশ্ন, মুদ্রাস্ফীতির প্রধান কারণ জানতে চেয়েছে যে মুদ্রাস্ফীতির প্রধান কারণ কি। মুদ্রাস্ফীতি যে হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো? মুদ্রাস্ফীতি কখন হয়? যখন তারল্য বৃদ্ধি পায়। কি হয়? যখন তারল্য বৃদ্ধি পায়। তারল্য মানে কি? লিকুইডিটি। লিকুইডিটি মানে কি? মুদ্রার যোগান। তার মানে যখন তোমার আয় বাড়বে, তুমি তোমার চাকরি বাকরিতে যখন বেতন বাড়বে, এরকম যখন সরকারি চাকরিতে সবার বেতন বেড়ে যায়, পে স্কেল যখন বেড়ে যায়, তখন মুদ্রাস্ফীতি দেখা যায়। কেন? কারণ তখন বাজারে লোকজন টাকা পয়সা এনে বসে থাকে। বুঝছো? লোকজন টাকা পয়সা এনে বসে থাকে, বুঝতে পারছো? কাজেই তখন মুদ্রাস্ফীতি বাড়ে। তাহলে কখন হচ্ছে মুদ্রাস্ফীতি হয়? যখন মুদ্রার যোগান বৃদ্ধি পায়। যখন মুদ্রার যোগান বৃদ্ধি পায় তখন মুদ্রাস্ফীতি হয়। পরের প্রশ্নটা দেখে নিই আমরা। এশিয়ান কাপ কোয়ালিফায়ার ফুটবল 2025-এ ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে একমাত্র জয়সূচক গোলটি কে করেন? এশিয়ান কাপ কোয়ালিফায়ার ফুটবল 2025-এ ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে একমাত্র জয়সূচক গোল কে করেছিলেন? শেখ মোরসালিন, হামজা চৌধুরী, সমিত সোম, জামাল ভুইয়া, কে করেছিলেন? এই খেলা তোমরা সবাই কম বেশি দেখেছো, আমার দৃঢ় বিশ্বাস। দ্রুত কও হ্যাঁ, যে কে করেছিলেন এটা? কে করেছিলেন? সবাইকে উত্তর দিতে হবে, সবাইকে উত্তর দিতে হবে, দ্রুত দ্রুত উত্তর দিয়ে ফেলো। আমরা জানি যে এটা করেছিলেন কে? শেখ মোরসালিন। কে করেছিলেন? শেখ মোরসালিন করেছিলেন। তাহলে শেখ মোরসালিন কি করলেন? বাংলাদেশের হয়ে একমাত্র, ভারতের বিপক্ষে একমাত্র জয়সূচক গোল তিনি করলেন। মহান মুক্তিযুদ্ধে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কোন জায়গা থেকে, কবে? 26 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, 27 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, 26 মার্চ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে, 27 মার্চ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। বলতে হবে যে এই যে আমাদের এই জিয়াউর রহমান, হ্যাঁ, মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি তখন মেজর জিয়া ছিলেন। এই মেজর জিয়া তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন কোন জায়গাতে? মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিলেন কোন জায়গা থেকে সেটা বলতে হবে, তাড়াতাড়ি করে বলতে হবে। আমরা জানি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন 27 মার্চ। হ্যাঁ, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন 27 মার্চ, হ্যাঁ, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। তখনও কালুরঘাট বেতার কেন্দ্রের নাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হয়নি। 27 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দেন। ঠিক আছে, পরের প্রশ্নটা আমরা দেখি। নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? কোনগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ভাইয়েরা? আমাদের বুঝতে হবে যেসব প্রতিষ্ঠানের কথা বা যেসব প্রতিষ্ঠান সংবিধানের কোনো অনুচ্ছেদের মাধ্যমে প্রতিষ্ঠিত সেগুলো হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। তাহলে কোন সব প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান? কোন সব প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান? যে সকল প্রতিষ্ঠান সংবিধানের কোনো অনুচ্ছেদ দ্বারা প্রতিষ্ঠিত এবং অনুচ্ছেদ দ্বারা বিধিবদ্ধ, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান যেগুলো, সেগুলো হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। ঠিক আছে, সেগুলো হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। তাহলে কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন, মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক যেটা, এটা হচ্ছে কন্ট্রোলার অডিটর জেনারেল, সিএজি। ঠিক আছে, সিএজি।
হ্যাঁ সিএজি নির্বাচন কমিশন তো তোমরা জানো, এটা তো একদম মানে তোমার হচ্ছে সংবিধানে একদম সুস্পষ্ট বলা আছে, সিএজি বলা আছে, পিএসসির কথা আলাদা করে বলা আছে। দুর্নীতি দমন কমিশন এটা কি? এটা সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। দুর্নীতি দমন কমিশন কি? সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। ঠিক আছে, অন্যগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান। ঠিক আছে, অন্যগুলা কি? সাংবিধানিক প্রতিষ্ঠান। ওকে, তাহলে অডিটর জেনারেল সিএজি, ঠিক আছে, সিএজি। হ্যাঁ সিএজি নির্বাচন কমিশন তো তোমরা জানো, এটা তো একদম জানি না কেন নয়েজ হচ্ছে। নয়েজ হইলে এখন কি করব কও? যদি এই ক্লাসের মাঝখানে নয়েজ হয় তাহলে আমরা কোথায় কি করব বলো? দমন কমিশন এটা কি? এটা সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। দুর্নীতি দমন কমিশন কি? সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। ঠিক আছে, অন্যগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান। ঠিকই তো আছে মোটামুটি। যাই হোক, তো দেখো এই টুকটাক নয়েজ হইলে কিছু করার নাই, তাড়াতাড়ি করে দেখো, সময় কম। ওকে, লক্ষ্য করো যে সর্বপ্রথম কোন দেশে রাজনৈতিক দলের উদ্ভব ঘটে? আমরা জানি যে রাজনৈতিক দলের উদ্ভব ঘটে সর্বপ্রথম কোথায়? ইংল্যান্ডে সর্বপ্রথম রাজনৈতিক দলের উদ্ভব ঘটেছিল। নাম কি ছিল? নাম ছিল হচ্ছে হুইগ। হ্যাঁ, হুইগ আর টরি। নাম কি ছিল? হুইগ আর টরি, দুইটা রাজনৈতিক দলের নাম ছিল। কি ছিল? হুইগ আর টরি ছিল। হ্যাঁ, হুইগ আর টরি ছিল এই রাজনৈতিক দলের নাম। একটা নাম ছিল হুইগ আর একটা নাম ছিল টরি। ঠিক আছে, ইংল্যান্ডে এই রাজনৈতিক দলের উদ্ভব ঘটেছিল। ঠিক আছে, আর গ্রিসকে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার। কি বলা হয়? গণতন্ত্রের সূতিকাগার। তার মানে প্রাচীন যে গণতন্ত্র, সেই গণতন্ত্র হয়েছিল গ্রিসের সিস্টেমে। ঠিক আছে, তাহলে গণতন্ত্রের সূতিকাগার বলা হয় কাকে? গ্রিসকে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার। ওকে, পরের প্রশ্ন দেখি। বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য যে জ্যামিতিক সন্নিবেশ করা হয়, বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য যে জ্যামিতিক সন্নিবেশ করা হয় তাকে কি বলে? মরফোলজি, টেকনোলজি, নিউরোলজি, টপোলজি। বলতে হবে বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য যে জ্যামিতিক সন্নিবেশ করা হয় তাকে কি বলে? মরফোলজি, টেকনোলজি। আইসিটি থেকে আসা প্রশ্ন, মরফোলজি, টেকনোলজি, নিউরোলজি, টপোলজি। আমরা জানি যে বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য যে গাণিতিক সংযোগ করা মানে যে জ্যামিতিক সন্নিবেশ করা হয় তাকে বলে হচ্ছে টপোলজি। কি বলে? তাকে টপোলজি বলে। ওকে, এরপরে আমরা চলে যাই পরের প্রশ্নে। নলেজ ইজ পাওয়ার। নলেজ ইজ পাওয়ার এই কথাটা কে বলছেন? নলেজ ইজ পাওয়ার যেই বলেছেন ভাই ভুল বলেছেন, কারণ এখন আসলে নলেজ ইজ পাওয়ার এই কথাটা চলে না। হ্যাঁ, সার্সি ল্যানিস্টার বলেছেন পাওয়ার ইজ পাওয়ার। ঠিক আছে, সার্সি ল্যানিস্টার কি বলেছেন? বলেছেন পাওয়ার ইজ পাওয়ার। ঠিক আছে, তো যাই হোক, নলেজ ইজ পাওয়ার এটা কে বলেছেন? সক্রেটিস, অ্যারিস্টটল, ফ্রান্সিস বেকন, জন মিল্টন। জন মিল্টনকে বলা হয় অন্ধকবি, তাই না? জন মিল্টনকে কি বলা হয়? অন্ধকবি বলা হয়। ফ্রান্সিস বেকন সাহেব, হ্যাঁ, সক্রেটিসকে বলা হয় জ্ঞানের পিতা। কি বলা হয় সক্রেটিসকে? জ্ঞানের পিতা। ঠিক আছে, জ্ঞানের পিতা বলা হয় সক্রেটিসকে। অ্যারিস্টটল হচ্ছেন এই সক্রেটিস প্লেটোর শিষ্য হচ্ছেন কে? অ্যারিস্টটল। সক্রেটিসের শিষ্য হচ্ছেন প্লেটো, আর অ্যারিস্টটল হচ্ছেন আলেকজান্ডার, তাই না? আমরা জানি এগুলা। জন মিল্টন তিনি হচ্ছেন অন্ধ কবি, প্যারাডাইজ লস্টের কবি। ঠিক আছে, প্যারাডাইজ লস্ট, প্যারাডাইজ মানে রিগেইনড, এগুলার কবি হচ্ছেন জন মিল্টন। ফ্রান্সিস বেকন বলেছেন নলেজ ইজ পাওয়ার। তাহলে নলেজ ইজ পাওয়ার কে বলেছেন? ফ্রান্সিস বেকন বলেছেন। ক্যাম্প ডেভিড চুক্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি ক্যাম্প ডেভিড চুক্তি নিয়ে আমরা কথা বলেছিলাম যে ক্যাম্প ডেভিড চুক্তি হচ্ছে ইসরায়েল, হ্যাঁ, এক পাশে হচ্ছে ইসরায়েল, এক পাশে কে? ইসরায়েল, যেটা জায়নবাদী ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল, যেটা আমরা মনে প্রাণে যে রাষ্ট্রকে ঘৃণা করি, তাই না? এই ইসরায়েলের সাথে হচ্ছে তোমার ওই যে মিশর, কে? মিশর। তাহলে এক পাশে ছিল ইসরায়েল আর এক পাশে মিশর। এই মিশর থেকে আনোয়ার সাদাত, আর ইসরায়েলের প্রিমিয়ার ছিলেন মেনাহিম বেগিন। তোমরা আনোয়ার সাদাত আর মেনাহিম বেগিন দুইজনের নামই তোমরা শুনেছো কম বেশি, আমার বিশ্বাস। দুইজনের নামই তোমরা কম বেশি শুনেছো, এটা আমার দৃঢ় বিশ্বাস। তাইলে এই ইসরায়েলের থেকে কে ছিলেন? ইসরায়েলের থেকে ছিলেন মেনাহিম বেগিন। মেনাহেম বা মেনাহিম বেগিন আর কি, যাই হোক। মেনাহিম বেগিন ছিলেন। আর হচ্ছে মিশর থেকে ছিলেন হচ্ছে আনোয়ার সাদাত। ঠিক আছে, এদের দুইজনের মধ্যে একটা চুক্তি হয়। এই চুক্তিটা হয় যুক্তরাষ্ট্রে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে শীতকালীন অবকাশ যাপন কেন্দ্র, সেটার নাম হচ্ছে ক্যাম্প ডেভিড। এই ক্যাম্প ডেভিডটা হচ্ছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে। কোন জায়গায় এটা? যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড নামে যে অঙ্গরাজ্য আছে, এই মেরিল্যান্ডে। ঠিক আছে, তো এই ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থতা কে করেছিলেন? জিমি কার্টার করেছিলেন এটার মধ্যস্থতা। তার মানে আনোয়ার সাদাত আর মেনাহিম বেগিন এই দুজনের মধ্যে মিল মহব্বত ঘটাই দিছিলেন জিমি কার্টার।
ঠিক আছে, মাঝামাঝি থেকে মধ্যস্থতা করে দিছিলেন আর কি। ভাইয়ারা বিষয়টা বুঝতে পারছো? ক্লাসে দেখছি 8 জন হা 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 রিয়াক্ট দিয়েছে, কিন্তু কেন? এটা জানতে হলে ক্লাসে থাকতে হবে মনোযোগ দিয়ে, কেন তারা হা হা রিয়াক্ট দিয়েছে। কারণ তারা ক্লাসে হা হা পেয়েছে, তাদের এজন্য দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, পরে আনোয়ার সাদাত আর মেনাহিম বেগিনকে কি করা হয়েছিল? নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। কি দেওয়া হয়েছিল? নোবেল শান্তি পুরস্কার। কিন্তু আনোয়ার সাদাত সেই শান্তি পুরস্কার নিয়ে দেশে যাওয়ার পরে তাকে আবার গুলি করে মেরে ফেলা হয়েছে, অ্যাসাসিনেট করা হয়েছে। ঠিক আছে, তাইলে আনোয়ার সাদাত আর মেনাহিম বেগিন এই দুইজন মিলে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। ঠিক আছে, এরপরে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যে কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশনের নাম ছিল নাথান কমিশন। কি নাম ছিল? নাথান কমিশন নাম ছিল। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যে কমিশন করা হয় সেই কমিশনের নাম ছিল নাথান কমিশন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছিল যে কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয়, মনোযোগ দিয়ে আমার কথা শুনবা ভাইয়ারা, মনোযোগ দিয়ে আমার কথা শুনবা, কথা শোনো না তারপরে যা ভুলভাল করো। শোনো, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যে কমিশন গঠন হয়েছিল সেটা হচ্ছে নাথান কমিশন। কিন্তু যে কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছিল, বা এই আমাদের এই পূর্ব বাংলায় একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছিল, সেই কমিশনের নাম কিন্তু নাথান কমিশন ছিল না, সেই কমিশনের নাম ছিল স্যাডলার কমিশন। তাইলে স্যাডলার কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য। স্যাডলার কমিশনের উপর একই সাথে দায়িত্ব আসে, স্যাডলার কমিশনের সাথে একই সাথে দায়িত্ব আসে যে পূর্ব বাংলায় একটা তোমার হচ্ছে ওই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যায় কিনা, এটার সম্ভাব্যতা কি, এটা যাচাই করে রিপোর্ট দিতে। স্যাডলার কমিশন পজিটিভ রিপোর্ট দেয়, তারা বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিশ্ববিদ্যালয় করা যায় ঢাকাতে। তখন স্যাডলার কমিশনের সুপারিশ অনুযায়ী নাথান কমিশন গঠিত হয়, এবং নাথান কমিশনের মাধ্যমেই পরবর্তীতে কি হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে স্যাডলার কমিশনের সুপারিশে পরে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এটা প্রতিষ্ঠিত হয়ে যায়। ঠিক আছে ভাইয়ারা, তাহলে ঘটনাটা কি ঘটলো আমরা কি বুঝতে পেরেছি? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় তাহলে ভাইসরয় ছিলেন কে? এটা জানতে চেয়েছে লর্ড কার্জন। লর্ড মাউন্টব্যাটেন তো জীবনেও হবে না, হ্যাঁ, লর্ড ডালহৌসিও জীবনেও হওয়ার কথা না, হ্যাঁ, লর্ড হার্ডিঞ্জ হইতে পারে অথবা কার্জন হইতে পারে। এবার বলো তোমরা কে হচ্ছে, হ্যাঁ, মানে আমাদের এই ভাইসরয়? ঠিক আছে, জিমি কার্টার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ভাই একজন জিজ্ঞেস করছে জিম্মি কোন দেশের প্রেসিডেন্ট? ওরে ভাই জিম্মি না রে ভাই, ওটা জিমি কার্টার। ঠিক আছে, ওকে, জিমি কার্টার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। আচ্ছা, কে কি অ্যাবনর্মাল, কারে কি বলছো বুঝলাম না, কই সে মেসেজও তো দেখতে পাচ্ছি না, কি বিপদে পড়লাম এটা। ওকে, তো তাহলে আমরা জানি যে লর্ড হার্ডিঞ্জ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় কি ভাইসরয়, তাই না? কে ছিলেন? লর্ড হার্ডিঞ্জ ছিলেন। কে ছিলেন? লর্ড হার্ডিঞ্জ, তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় কে ছিলেন? লর্ড হার্ডিঞ্জ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় ভাইসরয়। পরের প্রশ্ন দেখি, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, এই গানটির রচয়িতাকে? লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, এটা এই ডায়লগটা কেডা দিছেন? এই গানটার রচয়িতাকে? আমরা জানি লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাইমু আমি শূন্যেরও মাঝার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। হ্যাঁ, তাইলে এই বাউল শাহ আব্দুল করিম তিনি কি বলেছেন? তিনি বলেছেন গাড়ি চলে না। কি বলেছেন? তিনি বলেছেন গাড়ি চলে না। কেন চলে না? হ্যাঁ, কেন চলে না গাড়ি? গাড়ি চলে না, এটা হচ্ছে মূলত দেহতত্ত্বমূলক একটা গান, যেটাতে শাহ আব্দুল করিম বলতেছেন যে গাড়ি চলে না। কেন চলে না? কারণ তেলের দাম বাড়ছে, তাই না? এরকম একটা ব্যাপার স্যাপার, বুঝছো? আচ্ছা, এখন লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ঠিক আছে? কে বলেছেন এটা বলো? আচ্ছা, এরপরে হাসন রাজা বলেছেন, এই যে হাসন রাজা, তাকে কেন রাজা বলা হয়? তিনি বলেছেন এই যে ধর দিলারাম, তার একটা বিখ্যাত গান আছে ধর দিলারাম, তোমরা শুনেছো কিনা? তারপরে সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো, হ্যাঁ, সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো। লালন শাহ, ঠিক আছে, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তারপরে হচ্ছে মিলন হবে কত দিনে, তাই না? কি মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরই সনে, ঠিক আছে? এগুলা কে বলেছে? এগুলো বলছে লালন শাহ, ঠিক আছে? তাইলে এই যে যে আমাদের গান এক একটা, ঠিক আছে,
এই যে আমাদের বিখ্যাত গান, আমরা জানি যে এই যে ঘরবাড়ি বালানায় আমার, এটা বলেছিলেন আমাদের হাসন রাজা সাহেব। ঠিক আছে, হাসন রাজা সাহেব বলেছিলেন, কারণ তিনি হচ্ছেন এই যে মৌলভীবাজার মানে আমাদের এই যে কি বলি সুনামগঞ্জের যে হাওর এলাকা, সেই হাওর এলাকার রাজা ছিলেন হাসন রাজা। ঠিক আছে, ওকে। এরপরে চলে যায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম আন্দোলন কোনটি? আমরা জানি যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম আন্দোলন সিপাহী বিদ্রোহ, তিতুমিরের বারাসত বিদ্রোহ, নীল বিদ্রোহ, ফকির সন্ন্যাসী বিদ্রোহ। বলতে হবে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম আন্দোলন কোনটি। আর বইল না, মনে তো হয় পাগল হয়ে যাচ্ছি। একজন বলেছে মাথা কি নষ্ট হয়ে গেছে তোমার। একজন পরামর্শ দিচ্ছে ডিপ ব্রিদিং করো। মানে ডাক্তারের অভাব নাই বাংলাদেশে, বুঝছো? পোলাপান সায়েন্স পড়া পাশ করতে পারে না এইচএসসি, ঠিক আছে, ডাক্তারি করার বেলায় মানে সব চলে আসে। তোমরা দেখবা ঢাকার রাস্তায় ধরো তুমি একবার মাথা ঘুরাইয়া পড়ে যাওয়ার ভান ধরবা, বুঝছো, ভং করবা, দেখবা যে লোকজন আইসা এমন একটা ভাব করবো যে নয় এই মাত্র এমবিবিএস পাশ করে বাইরে হয়েছে সব, বুঝছো। এবং প্রত্যেকের আলাদা আলাদা ইয়ে আছে, মানে আলাদা আলাদা দেখবা প্রেসক্রিপশন আছে। কারো প্রেসক্রিপশন মানে সবারটার উপরে সবার প্রেসক্রিপশন, হ্যাঁ এটা করলে এখনই ঠিক হয়ে যাবে, হ্যাঁ আপনি আদা খান, লবণ খান, পানি খান, হ্যাঁ বাতাস দেন, মানে এই করতে করতে লোকজনরা মাইরা ফেলায় আর কি, বুঝছো, এরকম একটা অবস্থা। তো যাই হোক ভাইয়া, দেখো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম আন্দোলন হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ, ঠিক আছে। কিন্তু কিন্তু ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মহাবিদ্রোহ যেটা, সেটা ছিল সিপাহী বিদ্রোহ। মহাবিদ্রোহ কোনটা? সিপাহী বিদ্রোহ। কিন্তু ফকির সন্ন্যাসী বিদ্রোহ হচ্ছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম আন্দোলন। এটা হয়েছে কবে? 1700 মানে মোটামুটি তোমার 60-এর পর থেকে, হ্যাঁ 63-64 থেকে তোমার হচ্ছে 1760 থেকে 64-র মধ্যে এই ফকির সন্ন্যাসী বিদ্রোহ হয়েছে। আর সিপাহী বিদ্রোহ যেটা, সিপাহী বিদ্রোহ হয়েছে 1857-তে। কবে হয়েছে? 1857-তে হয়েছে, ঠিক আছে। এই হইল কথা। এরপরে আমরা চলে যাই আমাদের সেট 2 এর প্রথম প্রশ্নে। বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটি? বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটি? নদীর নাব্যতা জিনিসটা কি আসলে? নদীর নাব্যতা মানে হচ্ছে পানি কেমন স্পিডে বা পানি ঠিকঠাক প্রবাহিত হতে পারে কিনা, বুঝতে পারছো? পানি ঠিকঠাক প্রবাহিত হতে পারে কিনা। হ্যাঁ এই যে দেখো, একজন আবার লিখছে বেশি পড়ছো তাই মনে হয়, হ্যাঁ একজন আবার না পা খাইতে কয়, একজন কয় প্যারাসিটামল, এবং একজন কাবা ঘরের ছবিওয়ালা আবু হুরায়রা বিন উমার, সে বলেছে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আমিন। এই যে আমিন আমিন, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। ভাই আল্লাহ তোমাদের আগে হেদায়েত দান করুক, এটা খুব জরুরি। কারণ সামনে যে পরীক্ষা, তোমরা এখন পর্যন্ত সিরিয়াস হচ্ছ না, এটাতে তোমরা পরে খুব বিপদে পড়বা, বুঝতে পারছো? তো দেখো বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটি সেটা জানতে চেয়েছে। অপশন আছে পদ্মা, যমুনা, মেঘনা, শীতলক্ষা। তো বলতে হবে যে বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটা। নাব্য নদী, ঠিক আছে, বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটা সেটা বলতে হবে, কারণ পরীক্ষায় এই প্রশ্নটাই মূলত জানতে চেয়েছে। ঠিক আছে, বলো। অপশন আছে পদ্মা, যমুনা, মেঘনা এবং শীতলক্ষা। ঠিক আছে। বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটি? পদ্মা, যমুনা, মেঘনা, শীতলক্ষা। আমরা জানি বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটা? পদ্মা, যমুনা, মেঘনা, শীতলক্ষা। কোনটা সবচেয়ে নাব্য? এই তোমরা উত্তর দিচ্ছ না, এটার কি ব্যাপার? তোমরা কি নিজেদের মধ্যে গল্পগুজবি করতেছো? আমি উত্তরের ফিড দেখতে পাচ্ছি না কেন আসলে। মেঘনা, হ্যাঁ অনেকে উত্তর দিয়েছ। এই যে মেঘনা হচ্ছে কি? মেঘনা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী। পরের প্রশ্নে চলে যায়। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপ 2025-এর সেরা গোলরক্ষককে। আমরা জানি সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে ইদানিং বাংলাদেশের যে নারী ফুটবল দল তারা কিন্তু অনেক ভালো করছে, হ্যাঁ তারা কিন্তু অনেক ভালো করছে, ইভেন নারী ক্রিকেট দলও অনেক ভালো করছে, ঠিক আছে। তো তোমরা একটু ভালো করে এই বিষয়গুলো দেখবা। দেখো আমাদের জানতে হবে যে নারী চ্যাম্পিয়নশিপ 2025-এর সেরা গোলরক্ষক ছিলেন মোসাম্মদ কে, সাগরিকা, পূর্ণিমা রায়, মিলি আক্তার, ঋতুপর্ণা চাকমা। ঋতুপর্ণা চাকমা তো কখনোই না, পূর্ণিমা রায় ছিলেন। পূর্ণিমা রায় কে ছিলেন নারী চ্যাম্পিয়নশিপ 2025-এর সেরা গোলরক্ষক? কে ছিলেন সেরা গোলরক্ষক? পূর্ণিমা রায় ছিলেন নারী চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক, ঠিক আছে। পরের প্রশ্নে, জাতীয় চা দিবস কবে পালিত হয়? জাতীয় চা দিবস কবে পালিত হয়? হ্যাঁ জাতীয় চা দিবস কবে পালিত হয়? আমরা জানি জাতীয় চা দিবস পালিত হয় কবে। হ্যাঁ এই ভালো কথা, এটা পূর্ণিমা রায় কেন হবে ভাই?
আরে নারী চ্যাম্পিয়নশিপ 2025 সেরা গোলরক্ষক হচ্ছে মিলি আক্তার। ঠিক আছে, তোমরা কেউই উত্তর দিচ্ছ না, এটা মিলি আক্তার হবে ভাই, মিলি আক্তার হবে। 3 সি। আচ্ছা, পিঙ্কি খালি বলছে 3 সি, আর আনিশা মিলি, এই দুইজনই মনে হয় একটু মনোযোগ দিয়ে দেখতেছে আর কি। ঠিক আছে ক্লাস। আচ্ছা দেখো, জাতীয় চা দিবস পালিত হয় হচ্ছে কবে? 21 মে। জাতীয় চা দিবস পালিত হয় 21 মে। এটা দিবস থেকে আসা একটা প্রশ্ন। জাতীয় চা দিবস পালিত হয় 21 মে। ধান উৎপাদনে বাংলাদেশ কততম? এটা জানতে চেয়েছে, ধান উৎপাদনে বাংলাদেশ কততম। লক্ষ্য করো, জানতে চেয়েছে ধান উৎপাদনে বাংলাদেশ কততম। আমরা জানি যে ধান উৎপাদনে বাংলাদেশ আছে পৃথিবীতে 3য় অবস্থানে। ধান উৎপাদনে বাংলাদেশ আছে পৃথিবীতে 3য় অবস্থানে। যদিও আমাদের কাছে এই যে তোমার এই মানে আমাদের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান বা চাল, তারপর ধান উৎপাদনে বাংলাদেশ 3য়, কারণ বাংলাদেশের আয়তনের বিষয়েও তো খেয়াল রাখতে হবে। ধান উৎপাদনে প্রথম হচ্ছে ভারত। ধান উৎপাদনে প্রথম হচ্ছে ভারত ধান উৎপাদনে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখি এসিকে ডিসি করার যন্ত্র। হ্যাঁ, এসিকে ডিসি করার যন্ত্র মানে কারেন্টকে, হ্যাঁ এই তোমার এটাকে কি বলে, এই ডিরেক্ট কারেন্টে পরিণত করার যন্ত্র আর কি, অল্টারনেট কারেন্টকে। রেকটিফায়ার, ট্রানজিস্টর, অ্যাম্প্লিফায়ার, ডায়োড। বলতে হবে যে ডিসিকে এসি মানে এসিকে ডিসি করার যন্ত্রের নাম কি? এসিকে ডিসি করার যন্ত্রের নাম কি? আমরা জানি এসিকে ডিসি করার যন্ত্রের নাম হচ্ছে রেকটিফায়ার। এসিকে ডিসি করার যন্ত্রের নাম কি? এসিকে ডিসি করার যন্ত্রের নাম হচ্ছে রেকটিফায়ার। রেকটিফায়ার হচ্ছে এসিকে ডিসি করার যন্ত্রের নাম। পরের প্রশ্ন, সিন্দুরি বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম হচ্ছে সিন্দুরি? বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম সিন্দুরি? সিন্দুরি কিসের জাত? আমরা জানি সিন্দুরি হচ্ছে কিসের জাত? সিন্দুরি হচ্ছে আলুর জাত, তাই না? নাকি বেগুনের জাত, নাকি টমেটোর জাত? বলো, সিন্দুরি কিসের জাত? হ্যাঁ সাবাস, সিন্দুরি হচ্ছে আলুর জাত, বলেই তো দিছি। তারপরও যাক, অবশেষে তোমরা দিতে পারছো উত্তর। নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার নয়? সিস্টেম সফটওয়্যার কোনগুলো? যেসব সফটওয়্যার বিল্ট ইন থাকে, ঠিক আছে, সেগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। যেমন অপারেটিং সিস্টেম যেগুলো, এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। অপারেটিং সিস্টেম হচ্ছে সিস্টেম সফটওয়্যার, ঠিক আছে, যেটা মূলত একটা ডিভাইসকে রান করতে লাগে, সেগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। যেগুলো পুরো প্যাকেজ আকারে থাকে সেগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। অপরদিকে তুমি নিজের ইউটিলিটি অনুযায়ী তোমার কি ব্যবহার করা লাগবে, কতটুকু কি লাগবে, সেই অনুযায়ী তুমি আলাদা আলাদা কাস্টম সফটওয়্যার তুমি বানায়ে ব্যবহার করতে পারো। যেমন মজিলা ফায়ারফক্স, এটা হচ্ছে একটা ওয়েব ব্রাউজার। মজিলা ফায়ারফক্স কি একটা ওয়েব ব্রাউজার। মজিলা ফায়ারফক্স হচ্ছে একটা ওয়েব ব্রাউজার। কিন্তু অ্যাপল ওএস, আইওএস এটা হচ্ছে কি একটা অপারেটিং সিস্টেম। লিনাক্স একটা অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম। এগুলা কি সব ওএস, তাই না? অ্যাপল ওএস তো এখানে লেখায় ওএস, ঠিক আছে, আইওএস যেটা আর কি। তাহলে সিস্টেম সফটওয়্যার নয় হচ্ছে মজিলা ফায়ারফক্স, এটা একটা ওয়েব ব্রাউজার। আর বাদ বাকি সবগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম, কাজেই এগুলো সব সিস্টেম সফটওয়্যার। পরের প্রশ্ন দেখি, বদরুদ্দিন উমর, খুবই গুরুত্বপূর্ণ বদরুদ্দিন উমর। এবার খুবই গুরুত্বপূর্ণ বদরুদ্দিন উমরের লাইফটা খুব ভালো করে পড়তে হবে। তোমরা জানবা বদরুদ্দিন উমর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষার্থী ছিলেন? 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 আচ্ছা, বদরুদ্দিন উমর বাংলাদেশের মানে একজন প্রবাদ প্রতিম ব্যক্তি, দার্শনিক, এবং তাকে বলা হয় যে তিনি মানে কি বলবো, যে যুগ সন্ধিক্ষণ দেখেছেন, অনেকগুলো যুগ দেখেছেন, ঠিক আছে, বদরুদ্দিন উমরকে বলা হয়। হ্যাঁ, বলা হয় যে তিনি যুগের সাক্ষী, সময়ের সাক্ষী বদরুদ্দিন উমর, ঠিক আছে, এরকম বলা হয়। তো যাই হোক, বদরুদ্দিন উমর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষার্থী ছিলেন? হ্যাঁ, দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন। কোন বিভাগের শিক্ষার্থী ছিলেন? দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন। পরের প্রশ্ন দেখি, 2025 সালে জাতিসংঘের কত নম্বর সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়? 2025 সালে জাতিসংঘের 80তম সাধারণ সম্মেলন হয়েছে। কততম? 80তম সাধারণ সম্মেলন জাতিসংঘের
হয়েছে। তাহলে জাতিসংঘের সাধারণ সম্মেলন আয়োজন করে কারা? ইউএনজিএ, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। এরাই হচ্ছে প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে, তাই না? 80তম সাধারণ সম্মেলন হয়েছে। এবার পরের প্রশ্ন দেখি, কাকমারি সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? কাকমারি সম্মেলন হয়েছিল টাঙ্গাইলে। টাঙ্গাইলের কোন জায়গায়? টাঙ্গাইলের সন্তোষে হয়েছিল। টাঙ্গাইলের সন্তোষে হয়েছিল কাকমারি সম্মেলন। এবং টাঙ্গাইলের সন্তোষে কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1957 সালে। টাঙ্গাইলের কাকমারির সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে এই কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আহ্বানে হাজার হাজার লাখ লাখ লোক সেখানে জড়ো হয় এবং তাদের সামনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পাকিস্তানি শাসকদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন আসসালামু আলাইকুম, মানে পাকিস্তানি শাসকদেরকে তিনি বিদায় দিয়েছিলেন। ঠিক আছে, 1957 সালে কাকমারি সম্মেলনে। তারপরে দেখি জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন জেলায়? এই যে জনসংখ্যা বৃদ্ধির হার, এগুলো সাধারণত আসে হচ্ছে আদমশুমারি, তার মানে বর্তমানে যেটাকে জনশুমারি বলা হয়। বর্তমানে যেটাকে কি বলা হয়? জনশুমারি ও গৃহ গণনা বলা হয়। কি বলা হয়? জনশুমারি ও গৃহ গণনা। জনশুমারি ও গৃহ গণনা। ঠিক আছে, জনশুমারি ও গৃহ গণনা বলা হয়। ঠিক আছে, তো এই জনশুমারি ও গৃহ গণনা 2025। ঠিক আছে, জনশুমারি গৃহ গণনা 2025-এ জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন জেলায় সেটা জানতে চেয়েছে। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন জেলায় সেটা জানতে চেয়েছে। আমরা জানি জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন এটা বলা হচ্ছে কোন জেলায়? জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন এটা বলা হচ্ছে ঝালকাঠি জেলা। ঝালকাঠি জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন। বরিশাল বিভাগের ঝালকাঠি জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন। আচ্ছা, এরপরে আমরা দেখি মামদানি 2025 সালের নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে কোন দলের প্রার্থী? তার মানে জোহরান মামদানির কথা বলেছে, জোহরান মামদানির কথা, যিনি মাত্র 1 বছরের প্রচারণায় পুরা নিউ ইয়র্ককে মাতিয়েছেন এবং শেষ পর্যন্ত নিউ ইয়র্কের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। এবং রাজনীতিবিদদের অনেক কিছু শেখার আছে এই জোহরান কওমি মামদানির কাছ থেকে। ঠিক আছে, তাহলে মামদানি কোন দলের প্রার্থী হিসেবে, তার রাজনৈতিক দলের নাম কি ছিল? কোন দলের প্রার্থী হিসেবে জোহরান মামদানি কি করেছেন? জোহরান মামদানি কোন দলের প্রার্থী হিসেবে তিনি হচ্ছে এই প্রতিদ্বন্দ্বিতা করেছেন? আমরা জানি জোহরান মামদানি হচ্ছে ডেমোক্রেটিক দলের। কোন দলের? ডেমোক্রেটিক দলের প্রার্থী। ঠিক আছে, ডেমোক্রেটিক দলের প্রার্থী। বৈশ্বিক উদ্ভাবনী সূচকের প্রকাশক। বৈশ্বিক উদ্ভাবনী সূচক তার মানে কি পরিমাণ, কোন দেশের উদ্ভাবনী ক্ষমতা কতটুকু, নতুন জিনিস আবিষ্কার করা বা নতুন প্রোডাক্ট বের করা। ঠিক আছে, এই ধরনের উদ্ভাবনী ক্ষমতা কোন দেশের কতটুকু, কোন দেশ কতটুকু পারে, কোন দেশ কতটুকু করছে, এটা নিয়ে প্রত্যেক বছর একটা সূচক তৈরি হয়। ঠিক আছে, এটাকে বলে বৈশ্বিক উদ্ভাবনী সূচক। এখন এই উদ্ভাবনী সূচকের প্রকাশক কোন সংস্থা? ইকোসক। ইকোসক হচ্ছে জাতিসংঘের সামাজিক এবং তোমার হচ্ছে এটাকে কি বলে, মানে সোশ্যাল, কালচারাল অ্যান্ড সোশ্যাল, সামাজিক সাংস্কৃতিক যে আর কি, সেটা হচ্ছে ইকোসক প্রতিষ্ঠান। WTO হচ্ছে তো ট্রেড অর্গানাইজেশন, UNDP তো ডেভেলপমেন্ট প্রোগ্রাম, WIPO হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, WIPO হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। এখন আমরা জানি যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি কি জিনিস। ইন্টেলেকচুয়াল প্রপার্টি হচ্ছে তোমার যে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি, মেধাসত্ব বলে এটাকে। কি বলে? মেধাসত্ব, মেধা সম্পদ। ইন্টেলেকচুয়াল প্রপার্টি কি? ইন্টেলেকচুয়াল প্রপার্টি হচ্ছে মেধা সম্পদ। এই মেধা সম্পদ এটা রক্ষার জন্য এটাকে মেধাসত্ব করা হয়। তো এই বৈশ্বিক উদ্ভাবনী সূচক যেটা, এটাই WIPO প্রত্যেক বছর বৈশ্বিক উদ্ভাবনী সূচক এটা প্রকাশ করে থাকে। ঠিক আছে, এরপরে আমরা দেখি বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র কত সালে উদ্বোধন করা হয়? এই প্রশ্নটা কেন আসছে নতুন করে? এই যে উপগ্রহ ভূকেন্দ্র যেগুলো বেতবুনিয়া, তারপরে এই যে তালিবাবাদ, এগুলা কোথায় আছে, কি অবস্থায় আছে, এগুলা নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে। ঠিক আছে, তাইলে এই ভূ উপগ্রহ কেন্দ্রগুলো কোথায় আছে, কত সালে উদ্বোধন হয়, এগুলো আমাদের একটু জানতে হবে এই বছরটা। ঠিক আছে, এগুলো নিয়ে নতুন করে আলাপ আলোচনা হচ্ছে আমাদের স্যাটেলাইট পাঠানোকে কেন্দ্র করে। তাহলে বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র এটা কত সালে কত সালে এটা তোমার হচ্ছে উদ্বোধন হয়? আমরা জানি 1975 সালে, স্বাধীনতার ঠিক অব্যবহিত পরে এই বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র এটা উদ্বোধন হয়েছিল। পরের প্রশ্নে চলে যাই, স্টিল ডোম কোন দেশের? আমরা আয়রন ডোম দেখেছি, গোল্ডেন ডোম দেখেছি, তাই না? স্টিল ডোম এটা কোন দেশের?
স্টিল ডোম কোন দেশের, এটা জানতে চেয়েছে এখানে যে স্টিল ডোম এটা কোন দেশের। আমরা জানি যে স্টিল ডোম যেটা, এই স্টিল ডোম হচ্ছে নর্মালি তুরস্কের। স্টিল ডোম কোন দেশের? তুরস্কের। ঠিক আছে, গোল্ডেন ডোম, স্টিল ডোম এগুলা তুরস্কের। ঠিক আছে, এগুলা স্টিল ডোম হচ্ছে কি একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কি জিনিস? আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আয়রন ডোম, ডেভিড স্লিং এগুলা কোন দেশের? তোমরা কি জানো যে ডেভিড স্লিং যেটা, ডেভিড স্লিং, ডেভিড স্লিং এটা কোন দেশের? ডেভিড স্লিং, ডেভিড স্লিং এটা কোন দেশের? ডেভিড স্লিং, ডেভিড স্লিং হচ্ছে কোন দেশের? ডেভিড স্লিং হচ্ছে ইসরায়েলের। কোন দেশের? ইসরায়েলের ডেভিড স্লিং। ঠিক আছে, ওকে। পরের প্রশ্নে চলে যাই। আন্তর্জাতিক বুকার পুরস্কার। আন্তর্জাতিক বুকার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার। আন্তর্জাতিক বুকার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল বুকার। তোমরা ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার জয়ী কে সেটা জানো? বানু মুশতাক। তিনি হচ্ছেন কন্নড় ভাষার সাহিত্যিক। কন্নড় ভাষার সাহিত্যিক বানু মুশতাক, কন্নড় ভাষার সাহিত্যিক বানু মুশতাক তিনি হচ্ছেন এই আন্তর্জাতিক বুকার পুরস্কার বা ইন্টারন্যাশনাল বুকার 2025 তিনি লাভ করেছেন। পরের প্রশ্নে চলে যায়। লিওনার্দো দা ভিঞ্চি কোন দেশের চিত্রশিল্পী ছিলেন? লিওনার্দো দা ভিঞ্চি শুধু চিত্রশিল্পী না, তিনি একাধারে কিন্তু বিজ্ঞানীও ছিলেন। তিনি প্রথম হেলিকপ্টারের মডেল এঁকেছেন, ফ্লাইং ডাচম্যানের ছবি এঁকেছেন। মানে লিওনার্দো দা ভিঞ্চি ওয়াজ ফার ফার অ্যাহেড ফ্রম মানে হিজ টাইম। তার সময়ের থেকে তিনি অনেক সামনে আগায় ছিলেন। ঠিক আছে, চিন্তায়, হ্যাঁ, তার ডিজাইন, তার নকশা সব কিছু অনেক বেশি আগায় ছিল। তো লিওনার্দো দা ভিঞ্চি কোন দেশের চিত্রশিল্পী ছিলেন জিজ্ঞেস করেছে। ফ্রান্স, আমেরিকা, স্পেন, ইতালি কোন দেশের চিত্রশিল্পী ছিলেন? হ্যাঁ, ফ্লোরেন্স শহর থেকে লিওনার্দো দা ভিঞ্চির কথা বলা হয় যে ফ্লোরেন্স শহর থেকে, হ্যাঁ, ফ্লোরেন্স শহর থেকে হচ্ছে তার এই আঁকা আঁকিরিয়াটা শুরু হয়। তাহলে ফ্লোরেন্স কোন জায়গায়? ইতালির ফ্লোরেন্স শহর। ফ্লোরেন্স শহর কোন জায়গায়? ইতালিতে। তাইলে ফ্লোরেন্স শহর যেহেতু ইতালিতে, তাইলে লিওনার্দো দা ভিঞ্চি কোন দেশের চিত্রশিল্পী ছিলেন? ইতালির চিত্রশিল্পী ছিলেন। সালভাদোর দালি, সালভাদোর দালি হচ্ছেন স্পেনের। কে? সালভাদোর দালি তিনি হচ্ছেন স্পেনের। হ্যাঁ, তারপরে পাবলো পিকাসো, পিকাসো হচ্ছে স্পেনের। হ্যাঁ, পাবলো পিকাসো স্পেনের, সালভাদোর দালি স্পেনের। ঠিক আছে, তাইলে ইতালির ফ্লোরেন্সে হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন ইতালির। আচ্ছা, ফ্রান্সের হচ্ছেন রোদা। হ্যাঁ, পিয়েরে অগুস্তো রোদা। ঠিক আছে, পিয়েরে অগুস্তো রোদা তিনি হচ্ছেন ফ্রান্সের। ওকে, বিখ্যাত চিত্রশিল্পী। আচ্ছা, পরের প্রশ্নে চলে যায়। ইন্দোনেশিয়া কোন দেশের উপনিবেশ ছিল? আমরা জানি ইন্দোনেশিয়া উপনিবেশ ছিল কি? নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, ব্রিটেন, স্পেন। নেদারল্যান্ডস আর হল্যান্ড কিন্তু মূলত একই দেশ, মূলত একটু তফাৎ আছে। ঠিক আছে, বাট বর্তমানে হল্যান্ড বলতে আসলে কোনোটারে বোঝানো হয় না, নেদারল্যান্ডসই হচ্ছে মূল নাম। এখন তোমরা একটু তাড়াতাড়ি করে উত্তর দিয়ে দাও ভাই, তাড়াতাড়ি করে উত্তর দিয়ে দাও, আমাদেরকে উদ্ধার করো। ঠিক আছে, আমরা জানি যে ইন্দোনেশিয়া উপনিবেশ ছিল কার? নেদারল্যান্ডসের উপনিবেশ ছিল। ইন্দোনেশিয়া কোন দেশের উপনিবেশ ছিল? নেদারল্যান্ডসের উপনিবেশ ছিল ইন্দোনেশিয়া। এরপরে দেখি বেলফোর ঘোষণা কোন রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত? বেলফোর ঘোষণা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের শেষাংশে দেয়া একটা ঘোষণা, যেটা মূলত 1917 সালের দিকে, হ্যাঁ, ওই যে আর্থার বেলফোর যিনি আছেন, যিনি হচ্ছে তৎকালীন ব্রিটেনের একজন মন্ত্রী। ঠিক আছে, তিনি এই ঘোষণাটা দেন এবং এই ঘোষণা দেওয়ার মাধ্যমে মূলত ইসরায়েল নামক যে রাষ্ট্রটা আছে, যেটা হচ্ছে আমাদের মানে চরম জায়নবাদী দেশ ইসরায়েল, যেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা যেটাকে আমরা বলছি, সেই ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছে 1917 সালের এই আর্থার বেলফোরের দেয়া বেলফোর ঘোষণার মধ্য দিয়ে। ঠিক আছে, তাহলে বেলফোর ঘোষণা যে ঘোষণাটা, এই বেলফোর ঘোষণা হচ্ছে আর্থার বেলফোরের দেয়া, ঠিক আছে, ইসরায়েল রাষ্ট্রের, হ্যাঁ, এবং হার্জলকে দেয়া একটা ওয়াদা আর কি। ঠিক আছে, ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা সংক্রান্ত। তারপর দেখি মডেমের মধ্যে কি থাকে। মডেমের মূল কাজ কি? মডেম হচ্ছে মডুলেটর আর ডিমডুলেটর। ঠিক আছে, তার মানে হচ্ছে মডুলেটর আর ডেমে হচ্ছে ডিমডুলেটর। ঠিক আছে, তাহলে মডেম এটাই হচ্ছে মডুলেটর, ডিমডুলেটর। তাহলে কি থাকে মডেমের মধ্যে? একটা মডুলেটর থাকে আর একটা ডিমডুলেটর থাকে। ঠিক আছে, এইটাই হচ্ছে মডেম, এর মাধ্যমে সিগন্যাল পাঠায় এবং সিগন্যাল রিসিভ করে। একটা মডুলেটর এবং ডিমডুলেটর থাকে। তাহলে মডেমে থাকে কি? একটা মডুলেটর এবং একটা ডিমডুলেটর। এরপরে দেখি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি কোথায়? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি কোথায় এটা জানতে চেয়েছে। বলো ভাই, কোথায়? হ্যাঁ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি কোথায়? আমরা জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তোমার হচ্ছে যখন তিনি চিটাগং গেছিলেন, সেইখানে ওই যে তোমার ইয়েতে কি বলে,
এই সার্কিট হাউসে তাকে শহীদ করে দেওয়া হয়, ঠিক আছে। এবং তারপরে তার সমাধি পরবর্তীতে দেওয়া হয় চন্দ্রিমা উদ্যানে। কোন জায়গায়? চন্দ্রিমা উদ্যানে। এই যে আমাদের যে ভবন আছে না, এই যে সংসদ ভবন, এই সংসদ ভবনের পেছনে যে ক্রিসেন্ট লেক আছে, সেই ক্রিসেন্ট লেকের পাড়ে এই পাশে পেছন দিকে যে চন্দ্রিমা উদ্যান, সেই চন্দ্রিমা উদ্যানে হচ্ছে জিয়াউর রহমানের সমাধি। সেটার আগের নাম ছিল জিয়া উদ্যান। কি নাম ছিল আগে? জিয়া উদ্যান নামকরণ করা হয়েছিল, পরে নাম পরিবর্তন করে সেটাকে আবার চন্দ্রিমা উদ্যান নামকরণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের বিভাগ কয়টি? আমরা জানি প্রত্যেক সরকারের মূলত বিভাগ থাকে কয়টা? 3টা। সরকারের বিভাগ কয়টা থাকে? মূলত 3টা বিভাগ থাকে। তোমরা অনেকে এই বিভাগ দেখেই প্রশাসনিক বিভাগ যে যে কয়টা, তোমরা সেগুলো উত্তর দেওয়া 7টা 8টা 10টা উত্তর দেওয়া শুরু করে দাও। বিভাগ মূলত কয়টি? 3টি। কি কি বিভাগ? কি কি বিভাগ আমরা জানি? একটা হচ্ছে নির্বাহী বিভাগ, একটা হচ্ছে আইন বিভাগ, আর একটা হচ্ছে বিচার বিভাগ। তাহলে আইন, বিচার, আর কি, আর হচ্ছে কি নির্বাহী বিভাগ, তাই না? তাই তো? ওকে, তারপরে আমরা দেখি কি দেখব আমরা? তারপরে আমরা দেখি যে সামাজিকীকরণ হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কি হয়? সামাজিকীকরণ একটা প্রক্রিয়া যার মাধ্যমে সমাজের পরিবর্তন ঘটে, মানুষ সমাজের পূর্ণ সদস্য হয়, সমাজে উঁচু নিচু ভেদাভেদ হয় না, সমাজের চাহিদা পূরণ হয়। তাহলে সামাজিকীকরণ হচ্ছে একটা প্রক্রিয়া যার মাধ্যমে কি হয়? সামাজিক পরিবর্তন ঘটে, মানুষ সমাজের পূর্ণ সদস্য হয়, সমাজে উঁচু নিচু ভেদাভেদ হয় না, সমাজের চাহিদা পূরণ হয়। তোমরা হয়তো জানো যে একটা প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়ায় ধরো যে একটা প্রাণী বা একটা উদ্ভিদ একটা জায়গায় বসবাসের জন্য উপযুক্ত হয়, এইটাকে বলে অভিযোজন। এটাকে কি বলে? অভিযোজন বলে, অভিযোজন, ঠিক আছে? অভিযোজন। যেমন তোমরা দেখেছো যে পট, আমাদের এলাকায় পট বলে, বা ধরো কচুরিপানা। কচুরিপানা এটা কি করে? এটা পানিতে ভাসে। কচুরিপানা পানিতে ভাসে। কেন ভাসে? কারণ কচুরিপানা তুললে দেখবা যে ওর যে কাণ্ড, তার মানে ওর যে ডালগুলো একদম ফাঁপা এবং ভেতরে বায়ু কুঠুরি থাকে। চাপ দিলে দেখবা যে একদম একটার সাথে একটা মিশে যায়, টাস করে ফাটে অনেকগুলা। কারণ কি? ভেতরে বাতাস জমে আছে। তো বাতাস জমে থাকার কারণে ওটা ভাসবে, ওটা ডুববে না। তুমি যদি একটু ডুবাইও দাও, ওটা কি আবার ভেসে উঠবে, ঠিক আছে? তাহলে কচুরিপানা ভাসবে। এই যে কচুরিপানা যে ভাসবে, এই ভাষার মতো শেপ পাইতে কচুরিপানাকে অভিযোজিত হইতে হয়েছে। তেমনিভাবে একটা মানুষ বা একটা প্রাণী যদি সমাজে বসবাসের উপযোগী হতে হয়, তাহলে সমাজের এই পূর্ণ সদস্য হতে গেলে, ঠিক আছে, সামাজিকীকরণের মধ্য দিয়ে তাকে যেতে হয়। সামাজিকীকরণের মধ্য দিয়ে কি হয়? সামাজিকীকরণের মধ্য দিয়ে মানুষ সমাজের পূর্ণ সদস্য হয়ে ওঠে, ঠিক আছে? মানুষ সমাজের পূর্ণ সদস্য হয়ে ওঠে। ওই যে নোয়াখালী এলাকায় একটা কথা বলে, ঠিক আছে? আমি যখন নোয়াখালীতে কোচিং পড়াইতে গেছিলাম, তখন সেখানে একজন গার্জিয়ান আসছে, ঠিক আছে? আইসা আমারে বলতেছে যে বাপে বানাই ভূত, হ্যাঁ, আর হচ্ছে কি জানো, মানে এই যে মাস্টরে বানাই পুত, ঠিক আছে? মানে বলতেছে যে বাপ তো ভূত পয়দা করে রাখে, ঠিক আছে? মাস্টাররা, হ্যাঁ, যারা পড়ায় তারা হচ্ছে কি পুত বানায়, মানে এটারে তোমার হচ্ছে ছেলে বানায়, ঠিক আছে? বা মানুষ বানায় হচ্ছে মাস্টাররা, ঠিক আছে? তো বলতেছে যে আপনি ধুমসে পিটাবেন ধইরা, ঠিক আছে? তো গার্জিয়ান এসে এরকম বলার পরে তো আমি ধরো ধুমধাম ফ্রি স্টাইলে কিল ঘুষি দেওয়া শুরু করলাম ছেলেরে কিছুদিন, বুঝছো? ভালোই মাইট দিছিলাম, হ্যাঁ, বেশ একটা মানে শরীরের একটা জড়তা গেছিল আর কি, বুঝছো? মাঝে মাঝে মন চাই তোমাদের এরকম বাসায় যে মেরে আসি, যে অনলাইনে ক্লাস নেয় এরকম ক্যামেরার সামনে, এটা পোষায় না, বুঝছো? মাঝে মাঝে মন চায় তোমরা একটু আসো, হাতের কাছে আসো, তোমাদের একটু মালিশ টালিশ করে দিই, হ্যাঁ, একটু ভালো মতো একটু সাইজ টাইজ করি। মানে এই যে তোমরা থাকো দূরে দূরে এরকম, ঠিক আছে? আসলে তো তোমাদের হাতের কাছে পাওয়াটা জরুরি। কি বলো এই প্রসঙ্গে তোমরা? হ্যাঁ, এই যে বলছে হাড্ডি আপনার মাংস আমার, হ্যাঁ, এরকম এরকম ডায়লগ বহুত দিছে ভাই, ঠিক আছে? আমার বাপ যা বলতো, ঠিক আছে? না, হাড্ডি আমার মাংস আপনার, তাই বলতো, উল্টা কইছো তুমি, ঠিক আছে? যাই হোক, তো দেখো, শততম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করার ইতিহাস সৃষ্টি করেছেন কতজন খেলোয়াড়, কতজন প্লেয়ার এখন পর্যন্ত করেছেন? আমরা জানি 11 জন খেলোয়াড় এখন পর্যন্ত তাদের নিজেদের শততম টেস্টে সেঞ্চুরি করেছেন। কতজন বাংলাদেশের করছেন? কেডা? এই যে মুশফিকুর রহিম। কে করেছেন? মুশফিকুর রহিম করেছেন লাস্ট, ঠিক আছে? মুশফিক। ওকে, তারপরে দেখি ভয়েস অফ দ্য পিপল ইজ দ্য ভয়েস অফ গড। এটা কার উক্তি? ভয়েস অফ পিপল ইজ দ্য ভয়েস অফ গড, এটা কে বলেছেন? হ্যাঁ, ভয়েস অফ পিপল ইজ দ্য ভয়েস অফ গড কে বলেছেন? কেন বলেছেন? কেন দরকার ছিল ভয়েস অফ পিপল দ্য ভয়েস অফ গড? এটা কে বলেছেন? কেন বলেছেন? ভয়েস অফ পিপল
দ্য ভয়েস অফ গড, এটা কে বলেছেন, কেন বলেছেন? দেখো, ভয়েস অফ পিপল ইজ দ্য ভয়েস অফ গড, এটা বলার মূল কারণ হচ্ছে যে মানুষের যে কথা, মানুষের যে কথা, ঠিক আছে, সেই কথা, মানুষের যে কথা, সেই কথা মানে মূলত মানে মানুষ আসলে ঈশ্বরের প্রতিনিধিত্ব করে। এটা হচ্ছে রুশো বলছেন, রুশো বলছেন যে মানুষ ঈশ্বরের প্রতিনিধিত্ব করে, এবং যখন মানুষ কথা বলবে, মানুষের মধ্য দিয়ে আসলে ঈশ্বর কথা বলেন, এটা রুশো বলতে চেয়েছেন। ঠিক আছে, তো যা জ্যাক রুশো যিনি আছেন, তোমরা যা জ্যাক রুশোকে চেনো, জিন জ্যাকুইস রুশো, যিনি হচ্ছেন ফরাসি বিপ্লবের অন্যতম অগ্রপথিক এবং ফরাসি বিপ্লবের অন্যতম এটাকে কি বলবো মানে পৃষ্ঠপোষক যা জ্যাক রুশো, তিনি হচ্ছেন বলেছেন ভয়েস অফ পিপল ইজ দ্য ভয়েস অফ গড। ঠিক আছে, এরপরে আমরা দেখি জিআই পণ্য ঘোষণা করে কোন মন্ত্রণালয়? জিআই পণ্য কোন মন্ত্রণালয় ঘোষণা করে? আমরা জানি জিআই পণ্য ঘোষণা করে কোন মন্ত্রণালয়? স্বরাষ্ট্র, সংস্কৃতি, শিল্প, টেলিযোগাযোগ মন্ত্রণালয়। আমরা জানি যে জিআই পণ্য বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের যে পণ্যগুলো আছে, এই পণ্যগুলো ঘোষণা করে নর্মালি কোন মন্ত্রণালয়? শিল্প মন্ত্রণালয়, তাই না? শিল্প মন্ত্রণালয়ের ভেতরে ডিপিডিটি আছে। কি আছে? ডিপিডিটি। ঠিক আছে, ডিপিডিটি আছে, ডিপিডিটি। ঠিক আছে, এরা হচ্ছে তোমার মূলত ঘোষণাটা করে। ঠিক আছে, তাইলে কে করে? শিল্প মন্ত্রণালয়ের ভেতরে এই যে ডিপিডিটি আছে, ডিপিডিটি, হ্যাঁ, এই যে পেটেন্টস আর হচ্ছে ডিরেক্টরেটস অফ পেটেন্ট আর একটা কি যেন পূর্ণরূপটা ভুলে গেছি, এই ডিপিডিটি হচ্ছে জিআই পণ্য ঘোষণা করে। তারপরে দেখি রোজ গার্ডেনের নির্মাতা কে ছিলেন? রোজ গার্ডেন হচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয় রোজ গার্ডেনে। ঠিক আছে, কে নির্মাতা ছিলেন? আমরা জানি রোজ গার্ডেনের নির্মাতা ছিলেন ঋষিকেশ দাস, এবং ঋষিকেশ দাসের নাম অনুযায়ী ওইখানকার ঋষিকেশ দাস লেনের নামকরণ করা হয়েছে। রোজ গার্ডেনের নির্মাতা ছিলেন ঋষিকেশ দাস। কোনটি দ্বীপরাষ্ট্র নয় জানতে চেয়েছে? দক্ষিণ কোরিয়া এটা দ্বীপরাষ্ট্র, অস্ট্রেলিয়া দ্বীপরাষ্ট্র, ইংল্যান্ড দ্বীপরাষ্ট্র, ফিজি দ্বীপরাষ্ট্র। বলো কোনটা দ্বীপরাষ্ট্র নয়? জানতে চেয়েছে কোনটি দ্বীপরাষ্ট্র নয়। হ্যাঁ, একটা সহজ সহজ একটা প্রশ্ন, যে কোনটি দ্বীপরাষ্ট্র নয় বলো। আমরা জানি যে এর মধ্যে একটাই আছে উপদ্বীপ। গতকালের ক্লাসে এটা পড়িয়েছি, তোমরা যারা ক্লাসে ছিলে তোমরা ভালো মতোই তোমাদের জানার কথা। একটা মাত্র আছে এখানে উপদ্বীপ, যেটা হচ্ছে কোরীয় উপদ্বীপ, যেটাকে বলে মানে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া দ্বীপরাষ্ট্র নয়, দক্ষিণ কোরিয়া কোনো ক্রমে দ্বীপরাষ্ট্র নয়, এটা হচ্ছে একটা উপদ্বীপ, কোরীয় উপদ্বীপ বলে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার বলে হচ্ছে কোরীয় উপদ্বীপ। অস্ট্রেলিয়া হচ্ছে দ্বীপরাষ্ট্র, ইংল্যান্ড দ্বীপরাষ্ট্র, ফিজি দ্বীপরাষ্ট্র। ঠিক আছে, এরপরে দেখি পরের প্রশ্নে চলে যাই, যে ভূমিকম্পের উৎপত্তিস্থলকে কি বলে? ভূমিকম্পের উৎপত্তিস্থলকে, ভূমিকম্পের উৎপত্তিস্থলকে কি বলে? ভূমিকম্পের উৎপত্তিস্থলকে বলে হচ্ছে হাইপোসেন্টার। ঠিক আছে, ভূমিকম্পের উৎপত্তিস্থলকে কি বলে? হাইপোসেন্টার বলে, তাই না? হাইপোসেন্টার হচ্ছে ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূমিকম্পের এই বিষয়গুলো কিন্তু বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভূমিকম্পের এই বিষয়গুলো বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে এগুলা পড়তে হবে। দেখো এখানে রিক্টার সিসমিক যেগুলো আছে, এগুলো হচ্ছে মূলত স্কেলের নাম। তো ভূমিকম্পের ভূমিকম্পের যে উৎপত্তিস্থল আছে, হ্যাঁ, সেই ভূমিকম্পের উৎপত্তিস্থলকে বলে হচ্ছে কেন্দ্র বা অবকেন্দ্র বা হাইপোসেন্টার বা হচ্ছে ফোকাস। ঠিক আছে, এটা হচ্ছে ভূমিকম্পের আর হচ্ছে ভূমিকম্পের তো হয় তো পৃথিবী পৃষ্ঠের ভেতরে, আর পৃথিবী পৃষ্ঠের উপরে যে জায়গাটা থাকে ওইটা, ধরো যে ভূমিকম্প হয়েছে তো উৎপন্ন হয়েছে তো পেটের মধ্যে, এটা হচ্ছে হাইপোসেন্টার। এটা কি? এটা হচ্ছে হাইপোসেন্টার। আর এইটার উপরে, ঠিক উপরে ভূপৃষ্ঠের উপরে যে জায়গাটা যেখানে তুমি দাঁড়াইছিলে, সেই জায়গাটারে বলা হয় এপিসেন্টার বা উপকেন্দ্র। সেই জায়গাটারে বলা হয় এপিসেন্টার বা উপকেন্দ্র। আশা করা যায় তোমরা ক্লিয়ার হইতে পারছো। দেখো বারোদুয়ারি মসজিদ কোথায় অবস্থিত? বারোদুয়ারি মসজিদের দুয়ার 12টা, এই জন্য এটারে বারোদুয়ারি মসজিদ বলা হয়। কোথায় অবস্থিত বারোদুয়ারি মসজিদ? দ্রুত বলতে হবে, বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থান থেকে আসা প্রশ্ন। বারোদুয়ারি মসজিদ হচ্ছে শেরপুরে অবস্থিত। কোথায়? শেরপুরে বারোদুয়ারি মসজিদ, এটা অবস্থিত কোথায়? শেরপুরে অবস্থিত বারোদুয়ারি মসজিদ। পরের প্রশ্নে চলে যাই, ডেঙ্গুবাহী মশার নাম কি? ডেঙ্গু রোগ সৃষ্টি করে, যেহেতু বর্তমানে ডেঙ্গু রোগ খুব বেশি ছড়াচ্ছে, কাজে এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ডেঙ্গু রোগের প্রকোপ বর্তমানে খুব বেশি না? খুবই বেশি ভাইয়া, ডেঙ্গু রোগের প্রকোপ বর্তমানে খুবই বেশি। আমাদের ডেঙ্গু রোগ সম্পর্কে খুব সচেতন থাকতে হবে, তোমরাও সচেতন থাকবা, কারণ এখন পড়াশোনা করার টাইম। এখন যদি একবার বিপদে পড়ে যাও, শেষ কিন্তু জীবন। ঠিক আছে, তো ডেঙ্গুবাহী যে মশার নাম সেটা হচ্ছে এডিস ইজিপ্টাই। এডিস ইজিপ্টাই মশার মাধ্যমে কিন্তু মূলত ডেঙ্গু রোগটা ছড়াচ্ছে। ঠিক আছে, এডিস ইজিপ্টাই মশা মূলত এই ডেঙ্গু রোগের প্রধান কারণ। ঠিক আছে,
এরপরে দেখো অ্যানোফিলিস হচ্ছে মানে গোদ রোগ তৈরির কারণ হচ্ছে অ্যানোফিলিস। আচ্ছা, মাদক উৎপাদন চোরাচালানের পথ গোল্ডেন ক্রিসেন্ট কোন তিনটি দেশকে চিহ্নিত করে? গোল্ডেন ক্রিসেন্ট যে তিনটা দেশ, গোল্ডেন ক্রিসেন্ট বা গোল্ডেন, এই যে তিনটা তারার মতো মানে একটা চাঁদের মতো, হ্যাঁ, অর্ধচন্দ্রাকৃতি একটা অবস্থান তৈরি করে। আমরা জানি যে ইরান, আফগানিস্তান আর পাকিস্তান, এই তিনটা মানচিত্রে যখন তোমাদের পড়িয়েছি, আমি মানচিত্রে দেখিয়েও দিয়েছি ভাই, এই যে ইরান, আফগানিস্তান, পাকিস্তান, এই তিনটা মিলে হচ্ছে তোমার এই গোল্ডেন ক্রিসেন্ট, এই গোল্ডেন ক্রিসেন্ট এটা তৈরি করে। ঠিক আছে, পরের প্রশ্নে আমরা একটু চলে যাই ভাই। জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের কি বলা হয়? দেখো, সর্বোচ্চ যারা কূটনীতিক থাকে নর্মালি, সেটা জাতিসংঘভুক্ত হোক বা যাই হোক আর কি, জাতিসংঘভুক্ত সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয় অ্যাম্বাসেডর। কি বলা হয়? অ্যাম্বাসেডর বলা হয়। আর যদি ব্রিটিশ মানে কমনওয়েলথভুক্ত যদি থাকে, তাহলে অ্যাম্বাসেডর বলা হচ্ছে জাতিসংঘভুক্ত। আর যদি কেউ থাকে যিনি কমনওয়েলথভুক্ত দেশসমূহের, তাহলে তাকে বলা হয় হাই কমিশনার। হাই কমিশনার বলা হয় কাদেরকে? কমনওয়েলথভুক্ত দেশসমূহের যিনি রাষ্ট্রপ্রধান, তাদেরকে বলা হয় কি? হাই কমিশনার। তাহলে কমনওয়েলথভুক্ত দেশসমূহের যে সর্বোচ্চ কূটনীতিক, তাকে বলা হচ্ছে হাই কমিশনার। কমনওয়েলথভুক্ত দেশসমূহের সর্বোচ্চ কূটনীতিককে বলা হচ্ছে হাই কমিশনার। আর হচ্ছে জাতিসংঘভুক্ত যে রাষ্ট্রসমূহ, সেইগুলোর বলা হয় অ্যাম্বাসেডর। তাহলে অ্যাম্বাসেডর হচ্ছে কারা? যারা জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের মানে সর্বোচ্চ কূটনীতিক, তারা হচ্ছে অ্যাম্বাসেডর। হাই কমিশনার হচ্ছে কমনওয়েলথ। পরের প্রশ্ন দেখি, থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত বিরোধ নিষ্পত্তিতে প্রত্যক্ষ মধ্যস্থতা করেছে নিচের কোন দেশ? থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত বিরোধ নিষ্পত্তিতে, থাইল্যান্ড আর কম্বোডিয়ার মধ্যে সীমান্ত বিরোধ চলছে, হ্যাঁ, সেখানে প্রত্যক্ষ নিষ্পত্তি মানে বিরোধ নিষ্পত্তিতে প্রত্যক্ষ মধ্যস্থতা করেছে নিচের কোন দেশ? মালয়েশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইন্দোনেশিয়া। দ্রুত বলতে হবে, এই বিরোধ থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে, কাজে এটা খুব ভালো মতো পড়তে হবে। দেখো, থাইল্যান্ড আর কম্বোডিয়া যে সীমান্ত বিরোধ হয়েছে সেটা নিষ্পত্তি করেছে মূলত মালয়েশিয়া। তাহলে মালয়েশিয়া হচ্ছে এই থাইল্যান্ড আর কম্বোডিয়ার মধ্যে যে বিরোধ, সেটা হচ্ছে তারা নিষ্পত্তি করতে মধ্যস্থতা করে দিয়েছে। শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়েছিল? আমরা জানি শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে। নর্মালি ওই যে বাষ্পীয় ইঞ্জিন আর হচ্ছে রেল ইঞ্জিন আবিষ্কারের মধ্য দিয়ে। হ্যাঁ, কি বাষ্পীয় ইঞ্জিন আর হচ্ছে রেল ইঞ্জিন, এই দুটো আবিষ্কার হওয়ার মধ্য দিয়ে, বাষ্পীয় ইঞ্জিন আর রেল ইঞ্জিন আবিষ্কার হওয়ার মধ্য দিয়ে এই শিল্প বিপ্লব শুরু হয়েছিল। ঠিক আছে, বাষ্পীয় ইঞ্জিন, রেল ইঞ্জিন আবিষ্কারের মধ্যে দিয়ে শিল্প বিপ্লব শুরু হয়েছিল। তারপর দেখি, জুলাই জাতীয় সনদ 2025 প্রণয়ন করেছে নিচের কোন কমিশন? আমরা জানি জুলাই জাতীয় সনদ 2025, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখান থেকে প্রশ্ন এবছর আসতেই পারে, আসার সম্ভাবনাই বেশি, না আসলেই বরঞ্চ সেটা কেমন হবে। আমরা জানি যে জাতীয় ঐক্যমত্য কমিশন নামে একটা কমিশন গঠন করা হয়েছিল, যে মোট 11টা কমিশন গঠন করা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন, হ্যাঁ, যেটার প্রধান ছিলেন স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস। এই জাতীয় ঐক্যমত্য কমিশনের যে মিটিং, সেই মিটিংয়ে জুলাই জাতীয় সনদ এটা প্রণয়ন করা হয়েছে। সেখানে আবার অনেকে স্বাক্ষর করেছে, অনেকে স্বাক্ষর করেনি, এরকম অনেকগুলো বিষয় এখানে ছিল। এরপরে দেখি, জেনেভা কনভেনশন কি? জেনেভা কনভেনশন হচ্ছে মূলত কতগুলো চুক্তি, হ্যাঁ, মোট 4টা চুক্তি হচ্ছে জেনেভা কনভেনশন, যেখানে যুদ্ধবন্দী যারা হবে এবং যুদ্ধাহত যারা হবে, মানে যুদ্ধে যারা আহত হবে এবং যুদ্ধে বন্দী যারা হবে, বিশেষ করে নারী, শিশু, বৃদ্ধ, হ্যাঁ, নারী, শিশু, বৃদ্ধ যারা, এই নারী, শিশু, বৃদ্ধদের প্রতি কেমন আচরণ করা হবে, এই ধরনের মানে এই আচরণ বিধিটা হচ্ছে মূলত এই জেনেভা কনভেনশনের মাধ্যমে আলোচনা করা হয়ে থাকে। তাহলে জেনেভা কনভেনশনের মাধ্যমে কি আলোচনা করা হচ্ছে? যে যুদ্ধবন্দীদের সাথে কেমন আচরণ করা হবে, যুদ্ধাহত নারী, শিশুদের প্রতি কেমন আচরণ করা হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার এই যে ফসলি ক্ষেত, হ্যাঁ, ফলাদি বৃক্ষ, এগুলোর প্রতি কেমন আচরণ করা হবে, এগুলো হচ্ছে তোমার জেনেভা কনভেনশনের 4টা পর্যায়ক্রমিক এখানে চুক্তি আছে। এরপরে দেখি, কোন দুটি দেশ গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে? কোন দুটি দেশ গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে? আমরা জানি যে ইসরায়েল যে গাজায় হামলা করেছে, এর প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে অনেকেই নানাভাবে প্রতিবাদ জানিয়েছে, অনেকেই কোনো প্রতিবাদই জানায় নাই, বরঞ্চ মানে তারা কিছুই বলে না। বিশেষ করে মুসলমান দেশগুলো এই ক্ষেত্রে খুব ভালো প্রতিবাদ জানাইতে পারে নাই। আমরা মুসলমান নামের কলঙ্ক। অপরদিকে দেখো, বলিভিয়া এবং কলম্বিয়া কি করেছে? বলিভিয়া এবং কলম্বিয়া
এই গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে, ইসরায়েল থেকে তারা তাদের কূটনীতিবিদ সরায় নিছে, বলছে যে আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। অপরদিকে সৌদি আরব কিন্তু ঠিকই ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হচ্ছে সৌদি আরব। তাহলে ভাবো যে গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বলিভিয়া, কলম্বিয়া। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলো। দেখি গারোরা নিজেদেরকে কি নামে পরিচয় দেয়? উপজাতি থেকে আসা প্রশ্ন, উপজাতি থেকে আসা প্রশ্ন। নর্মালি উপজাতি থেকে কিন্তু প্রশ্ন একটা আসে মাস্ট, কাজে উপজাতি থেকে আসা প্রশ্ন। গারোরা নিজেদেরকে কি নামে পরিচয় দেয়? বোঙ্গা, টোটেম, মান্দি, চাংমা। বলতে হবে গারোরা নিজেদেরকে কি নামে পরিচয় দেয়? গারোরা নিজেদেরকে পরিচয় দেয় হচ্ছে মান্দি। মান্দি শব্দের অর্থ কি? মানুষ, তাই না? গারোরা নিজেদেরকে মান্দি বলে পরিচয় দেয়। পরের প্রশ্ন দেখি, ভারত তত্ত্ব গ্রন্থের রচয়িতাকে? ভাই খুবই সিম্পল, খুবই সহজ, ইতিহাস থেকে আসা প্রশ্ন। আমি বারবারই বলি, ইতিহাস থেকে যদি প্রশ্ন আসে আর সেটা যদি তোমরা না পারো, তোমাদের কিন্তু কপালে সমূহ কষ্ট আছে। কেন কষ্ট আছে ভাই? কারণ এই প্রশ্নগুলো পারা খুবই সহজ, ইতিহাসের প্রশ্ন পারা খুবই ইজি, ঠিক আছে? কাজে ইতিহাসের প্রশ্ন তোমাদেরকে পারতে হবে। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, মানে বিন্দুমাত্র কোনো জায়গায় কোনো ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই ইতিহাস প্রশ্ন পারার ক্ষেত্রে। ইতিহাসে কোনো ছাড়ই দেওয়া যাবে না, ঠিক আছে? পারতে হবে। এখন বলো, ভারত তত্ত্ব এই গ্রন্থের রচয়িতা মূলত কে? আল বিরুনি। কৌটিল্যের তো আমরা জানি, কৌটিল্যের যে মানে গ্রন্থ সেটা নাম হচ্ছে অর্থশাস্ত্র। কৌটিল্যের গ্রন্থের নাম কি? অর্থশাস্ত্র হচ্ছে কৌটিল্যের মানে গ্রন্থ। আবুল ফজলের হচ্ছে কি? আইনি আকবরী। আবুল ফজলের কি? আইনি আকবরী, হ্যাঁ, যেটা মূলত আকবর নামে, ঠিক আছে, বা আকবর নমে, ঠিক আছে? আইনি আকবরী বা আকবর নমে, ঠিক আছে? ইবনে খালদুন কি লিখেছেন? ইবনে খালদুন লিখেছেন কিতাবুল ইবার। কি লিখেছেন? কিতাবুল ইবার লিখেছেন। আর আল বিরুনির লেখা বিখ্যাত গ্রন্থ হচ্ছে ভারত তত্ত্ব, ঠিক আছে? আল বিরুনির বিখ্যাত গ্রন্থ কি? আল বিরুনির বিখ্যাত গ্রন্থ হচ্ছে ভারত তত্ত্ব। ওকে, তাই নাকি? ইবনে খালদুনের লেখা ভারত তত্ত্ব মারবো ধরে একেবারে, ফাজিলগুলা। অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে নিচের কোন দেশ থেকে? আমরা জানি অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি রেমিটেন্স আসতেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। কোন দেশ থেকে আসতেছে? মার্কিন যুক্তরাষ্ট্র। বাট এর আগে কিন্তু আসতো সৌদি আরব থেকে। বাট একদম রিসেন্ট হিসাব অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স বর্তমানে আসতেছে, মানে ইউএসএ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসতেছে, ঠিক আছে? এর পরের প্রশ্নে চলে যায়। 2025 সালে পুলিৎজার পুরস্কার পেয়েছেন নিচের কোন ফিলিস্তিনি সাহিত্যিক? ঠিক আছে, পুলিৎজার হচ্ছে সাহসী সাংবাদিকতার ক্ষেত্রে। পুলিৎজার দেয়া হয় সাহসী সাংবাদিকতার ক্ষেত্রে বা সাহসী সাহিত্যের ক্ষেত্রে, ঠিক আছে? পুলিৎজার পুরস্কার দেয়া হয়। মোসাব আবু তাহা, ইউসুফ কামাল, রাফাত আল আরির, ইয়াসমিন জাহের। বলতে হবে যে পুলিৎজার পুরস্কার 2025 সালের পুলিৎজার পুরস্কার কে পেয়েছেন? তাহলে পুলিৎজার মূলত দেয়া হয় কিসের জন্য বলছি? সাহসী সাংবাদিকতার জন্য দেয়া হয়। সাহসী সাংবাদিকতা, ঠিক আছে? সাহসী সাংবাদিকতা এবং সাহিত্যের কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে দেয়া হয়। তো মোসাব আবু তাহা হচ্ছেন একজন ফিলিস্তিনি সাহিত্যিক, হ্যাঁ, যিনি এইবার 2025 সালে এই পুলিৎজার পুরস্কার পেয়েছেন। পরের প্রশ্ন, ঐতিহাসিক কারবালার প্রান্তর কোথায় অবস্থিত? আমরা জানি কারবালা অবস্থিত হচ্ছে ইরাকে। কারবালা কোথায় অবস্থিত? ফোরাত নদীর তীরে, তাই না? ফোরাত নদীর তীরে হচ্ছে কারবালা অবস্থিত, যেখানে ওই যে ইমাম হুসাইন, তাই না? ইমাম হুসাইন সেখানে গেছিলেন নাকি? হ্যাঁ, হাই হোসেন বলে, তাই না? হ্যাঁ, তো এই যে হোসেনই মূলত হুসাইন আর কি, ঠিক আছে? তো উনি গেছিলেন সেইখানে এবং ইয়াজিদের বাহিনী তাকে শহীদ করে দেয়, ঠিক আছে? তার পরিবার সহ সপরিবারে তাকে শহীদ করা হয়। তাহলে ঐতিহাসিক কারবালার প্রান্তর এটা অবস্থিত কোথায়? ইরাকে অবস্থিত এই কারবালার প্রান্তর। আচ্ছা, পরের প্রশ্নে চলে যায়। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির মেয়াদ বর্ণিত আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংবিধান থেকে প্রশ্ন কিন্তু আসবে মাস্ট। তত্ত্বাবধায়ক সরকার জারির বিধান, তারপরে হচ্ছে তোমার এই যে মানে সংবিধানের মানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে এগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসার পসিবিলিটি থাকে, ঠিক আছে? তাইলে এখন বলতে হবে যে এই যে আমাদের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির মেয়াদ বর্ণিত আছে? আমরা জানি রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা, মেয়াদ এগুলো আছে হচ্ছে 50 নম্বর অনুচ্ছেদে। 48 থেকে 52 অনুচ্ছেদের মধ্যে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, তার মধ্যে 50-এর 2 অনুচ্ছেদে রাষ্ট্রপতির মেয়াদ এটা বর্ণিত আছে।
পরের প্রশ্ন দেখি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির শ্রেষ্ঠ প্রবক্তা। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির শ্রেষ্ঠ প্রবক্তা বলা হয় চার্লস মন্টেস্কুকে। চার্লস মন্টেস্কুকে বলা হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির শ্রেষ্ঠ প্রবক্তা। তাহলে এই যে মন্টেস্কু, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে আসলে কি বোঝানো হয় ভাই? তার মানে যার যেখানে যতটুকু ক্ষমতা সে ওইটা নিয়ে ততটুকুই মাথা ঘামাবে, বেশি মাথা ঘামাবে না। এটাই হচ্ছে ভাইয়া ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কোনটা? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হচ্ছে, হ্যাঁ, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হচ্ছে কোনটা? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হচ্ছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হচ্ছে ভাইয়ারা আমাদের, হ্যাঁ, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হচ্ছে আমাদের এই যে এই যেটা মানে যার যে কাজ, যার যেখানে ফিল্ড সে সেইখানে কাজ করবে, একজন আরেকজনের জায়গায় যেয়ে মাথা ঘামাবে না। এটাই হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। আচ্ছা, স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীনে? স্পারসো মানে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন, যেটা এটা কোন মন্ত্রণালয়ের অধীনে? স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীনে এটা জানতে যাচ্ছে যে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন এটা কোন মন্ত্রণালয়ের, এটা কোন মন্ত্রণালয়ের ভেতরে? আমরা জানি স্পারসো হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভেতরে। কোন মন্ত্রণালয়ের ভেতরে? এই যে এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভেতরে স্পারসো রয়েছে, ঠিক আছে। কারণ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং যেটা, এটা আসলে হচ্ছে যদি বিদেশ থেকে এলিয়েন আসে, ঠিক আছে, বা বিদেশ বলছি মানে মহাকাশ থেকে যে কোনো ধরনের আক্রমণ বা যে কোনো কিছু, এটা মূলত প্রতিরক্ষার সাথে সম্পর্কিত হয়। পরের প্রশ্নটা আমরা দেখে নিই, এআই চ্যাটবট কোপাইলটের মালিকানা প্রতিষ্ঠান কোনটা? এআই চ্যাটবট কোপাইলট যেটা, এটা মালিকানা প্রতিষ্ঠান কোনটা সেটা জানতে চেয়েছে। আমরা জানি এআই চ্যাটবট কোপাইলট যেটা, এটার মালিকানা হচ্ছে মাইক্রোসফটের। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিল গেটস ছিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। নাম কি ছিল? বিল গেটস। বিল গেটস ছিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন দেখি, কোন প্রতিষ্ঠানের উদ্যোগে বাংলাপিডিয়া প্রকাশিত হয়েছিল? বাংলাপিডিয়া প্রকাশিত হয় হচ্ছে এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। খুব কমন প্রশ্ন, কিন্তু এই ধরনের কমন প্রশ্ন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকটা আসবে। তারপরও কিন্তু তোমরা ভুল করে ফেলাবা। কেন ভুল করবা? ভুল করবা কারণ তোমরা হচ্ছে গাধা, বুঝছো? এই জন্য ভাইয়া তোমরা ভুল করবা, কিন্তু গাধা হওয়া যাবে না ভাইয়া, ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে গাধা হইলে হবে না, ওকে? হ্যাঁ, পরের প্রশ্নে চলে যায় দ্রুত। জহির রায়হানের আরেক ফাল্গুন, জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসের পটভূমিকা। যে উপন্যাসে ওই ডায়লগটা বলা হয়েছে, আসছে ফাল্গুনে জেলখানা বড় করো সাহেব, আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। তো এই যে দ্বিগুণ হব, আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব, এই দ্বিগুণ হব এটা বলা হয়েছে এই জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসে, যেটাতে মূলত আরেক ফাল্গুন উপন্যাসে মূলত ভাষা আন্দোলনের কথা, আরেক ফাল্গুন উপন্যাসে মূলত ভাষা আন্দোলনের পটভূমিকে ফুটিয়ে তোলা হয়েছে। তাহলে আরেক ফাল্গুনে মূলত ভাষা আন্দোলন বা অন্য যে ভাষা আন্দোলন আছে সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত শান্তির পায়রা, এই যে শান্তির পায়রা, এই ভাস্কর্যের যে ভাস্কর তিনি মারা গেছেন, ঠিক আছে? এই জন্যে এইটা এবছর খুবই গুরুত্বপূর্ণ। শান্তির পায়রা এবছর খুবই গুরুত্বপূর্ণ। এই ভাস্কর্যটির ভাস্কর কে? হ্যাঁ, এখানে অপশন আছে আব্দুর রাজ্জাক, নিতুন কুণ্ডু, হামিদুজ্জামান খান, সৈয়দ আবদুল্লাহ খালেদ। আমরা জানি সৈয়দ আবদুল্লাহ খালেদ যে ভদ্রলোক, এই সৈয়দ আবদুল্লাহ খালেদ হচ্ছেন অপরাজেয় বাংলার স্থপতি। অপরাজেয় বাংলা হচ্ছে সৈয়দ আবদুল্লাহ খালেদ। আমি লিখে দিই একটু, অপরাজেয় বাংলা, ঠিক আছে? এটা হচ্ছে সৈয়দ আবদুল্লাহ খালেদ। তাইলে এই যে আব্দুর রাজ্জাক, হামিদুজ্জামান খান, নিতুন কুণ্ডু, হামিদুজ্জামান খান হচ্ছেন কি? এই শান্তির পায়রা ভাস্কর্যটির ভাস্কর। তারপরের প্রশ্ন দেখে নিই, নিম্নের সংস্থাসমূহের মধ্যে বাংলাদেশ কোনটির সদস্য নয়? বাংলাদেশ কোনটা সদস্য নয়? বিমস্টেক অবশ্যই সদস্য, D8 অবশ্যই সদস্য, OIC অবশ্যই সদস্য, আসিয়ান অবশ্যই সদস্য নয়, তাই না? নাকি বলো? তাড়াতাড়ি উত্তর দাও, সময় নাই, ঠিক আছে? তাহলে কোনটার সদস্য নয়? ভেরি গুড, D8 এর সদস্য নয়। D8 হচ্ছে বাপ মানাই তুমি সব, বাংলাদেশ আছে। আসিয়ানের সদস্য নয়। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস হচ্ছে আসিয়ান, এই সাউথ ইস্ট এশিয়ান নেশন বাংলাদেশ না। স্বাধীনতা পুরস্কার 21 পদকের প্রবর্তক কে? স্বাধীনতা পুরস্কার এবং 21 পদক এগুলোর প্রবর্তক হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, হচ্ছেন এগুলোর প্রবর্তক। কাজেই স্বাধীনতা পুরস্কার এবং 21 পুরস্কার এগুলোর প্রবর্তন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরের প্রশ্নে চলে যায়, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়। তাইলে কি বলতে হবে? বলতে হবে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়,
ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়। এই গানের রচয়িতা ও সুরকার কে? এই গানের রচয়িতা এবং সুরকার হচ্ছেন শিল্পী আব্দুল লতিফ, একজন কিংবদন্তি তুল্য রচয়িতা এবং সুরকার, ঠিক আছে, গীতিকার এবং সুরকার। তাহলে ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়, এই গানটির রচয়িতা এবং সুরকার হলেন আব্দুল লতিফ, ঠিক আছে। মানে কি একটা কথা, চিন্তা করো, ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়। কি অসাধারণ একটা লিরিক্স এবং মানে তোমার গান। হালদা ভ্যালি এটা কোথায় অবস্থিত? হালদা ভ্যালি, হালদা ভ্যালির ভেতর দিয়ে হালদা নদী প্রবাহিত, হালদা ভ্যালির ভেতর দিয়ে হালদা নদী প্রবাহিত। এবং এই হালদা ভ্যালি বা হালদা উপত্যকার ভেতর দিয়ে যে হালদা নদী প্রবাহিত, আমরা জানি এই হালদা নদীতে তোমার হচ্ছে যে প্রাকৃতিক যে কার্প জাতীয় মাছ, এই কার্প জাতীয় মাছের কিন্তু প্রজনন মানে ক্ষেত্র হচ্ছে এই হালদা নদী, তাই না? আচ্ছা, তাহলে বলতে হবে যে হালদা নদী মানে হালদা ভ্যালি এটা কোথায় অবস্থিত? আমরা জানি হালদা ভ্যালি অবস্থিত কোথায়? খাগড়াছড়িতে এই হালদা ভ্যালি অবস্থিত। তাহলে হালদা ভ্যালি কোথায় অবস্থিত ভাই? হালদা ভ্যালি অবস্থিত হচ্ছে খাগড়াছড়িতে, ঠিক আছে। পরের প্রশ্নে চলে যায়, ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে সিসমোমিটার, হ্যাঁ, বা সিসমোগ্রাফ, যেটা সেটা হচ্ছে কি ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম। তাহলে ভূমিকম্পের তীব্রতা কি দিয়া মাপে? সিসমোগ্রাফ দিয়া বা সিসমোমিটার দিয়া ভূমিকম্পের তীব্রতা মাপে, ঠিক আছে। আর ভূমিকম্প হইছে কিনা এটা বোঝা যায় কি দিয়ে? ভূমিকম্প হইছে কিনা এটা বোঝা যায় হচ্ছে তোমার এই যে এটা কি বলে, আরে ওইটার নাম কি, ওই যে ভূমিকম্প হইলে ওই যে বলে না রিখটার স্কেল হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপে, রিখটার স্কেল, হ্যাঁ, রিখটার স্কেল, ঠিক আছে, রিখটার কি স্কেল। আর সিসমোমিটার বা সিসমোগ্রাফ, ঠিক আছে, সিসমোমিটার বা সিসমোগ্রাফ যেটা, এটা হচ্ছে ভূমিকম্প হয়েছে কিনা এটা বোঝে, হ্যাঁ, রিখটার স্কেল দিয়ে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করে, ঠিক আছে। এই তাইলে এইটা তোমরা একটু করো, ভূমিকম্পের তীব্রতা মাপে মূলত কিন্তু রিখটার স্কেল দিয়ে, আর ভূমিকম্প হয়েছে কিনা এটা বোঝে মূলত সিসমোমিটার বা সিসমোগ্রাফ দিয়ে। পরের প্রশ্ন দেখো, 2025 সালের তথ্য অনুযায়ী কোন সংস্থায় প্রথমবারের মতো নারী মহাপরিচালক নিযুক্ত করা হয়েছে? 2025 সালে প্রথমবারের মতো নারী মহাপরিচালক পাইছে কেটা? WTO, ইউনেস্কো, IMF, WHO। বলতে হবে যে কারা প্রথমবারের মতো নারী মহাপরিচালক পেয়েছে? WTO, তাই না, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তাইলে দেখো WTO কি পেয়েছে? WTO, হ্যাঁ, প্রথমবারের মতো, ঠিক আছে, WTO প্রথমবারের মতো কি কইছে? নারী প্রধানমন্ত্রী পেয়েছে। নাম কি? এই যে এনগোজি ওকোনজো আইওয়ালা, তাই না, নাকি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ঠিক আছে, তাইলে নারী মহাপরিচালক, ঠিক আছে, WTO। এরপরে আমরা দেখি কি দেখবো আমরা, আচ্ছা, এরপরে দেখি বৈশ্বিক শান্তি সূচক 2025 অনুযায়ী সূচক থেকে সর্বাধিক শান্তিপূর্ণ দেশ, সূচক থেকে আসা প্রশ্ন, সর্বাধিক শান্তিপূর্ণ দেশ। আমরা জানি দীর্ঘদিন ধরে নরওয়ে ছিল সবচেয়ে শান্তিপূর্ণ দেশ, কিন্তু আসলে বা ফিনল্যান্ড ছিল বা নরওয়ে ছিল, কিন্তু বর্তমানে এই বছর এটা আইসল্যান্ড হয়েছে ভাই। আইসল্যান্ড বর্তমানে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ, ঠিক আছে। তারপরে দেখি ঢাকেশ্বরী মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা তো খুব সহজ প্রশ্ন ভাই, এটা নিয়ে আর কথা না বাড়াই। আমরা জানি বল্লাল সেন ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেন এবং একই সাথে কুলীন প্রথা, যেটা কৌলিন্য প্রথা তিনি চালু করেন, কৌলিন্য প্রথা, ঠিক আছে। এবং কৌলিন্য প্রথা চালু করার সাথে সাথে ওই যে পেশাভিত্তিক বর্ণবাদ কি করেন? পেশাভিত্তিক বর্ণবাদ মানে কোনটা মনে আছে তোমাদের? মানে হচ্ছে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যেটা, ঠিক আছে। ব্রাহ্মণরা হচ্ছে পূজা অর্চনা করবে, ক্ষত্রিয়রা যুদ্ধ করবে, হ্যাঁ, বৈশ্যরা হচ্ছে ব্যবসা করবে, শূদ্ররা হচ্ছে ছোট বড় মানে যে কাজ সেগুলা করবে। এইটা বাংলাদেশ কোথায় ভুটানের সাথে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিকল্পনা করছে? আমরা জানি বাংলাদেশ ভুটান একটা অর্থনৈতিক অঞ্চল একটা আলাদা করে তৈরি করার চেষ্টা করছে, এবং বাংলাদেশ ভুটানের যে অর্থনৈতিক অঞ্চলটা আছে সেটা বেসিক্যালি কুড়িগ্রামে তারা পরিকল্পনা করেছে, বাংলাদেশ এবং ভুটান মিলে। এবং তোমরা জানো যে ভুটানের যে রাজা আছেন, হ্যাঁ, ভুটানের যে রাজা তিনি কিন্তু রিসেন্টলি বাংলাদেশ সফর করেছেন, ঠিক আছে, তিনি রিসেন্টলি বাংলাদেশ সফর করেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে, ঠিক আছে। এটাকে কেন্দ্র করে
তারা কি করছেন, কুড়িগ্রাম, হ্যাঁ মানে বাংলাদেশ সফর করেছেন। এরপরে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে বিশ্বে বাংলাদেশ কততম? বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে বিশ্বে বাংলাদেশ 2 নাম্বার, তাই না? বিশ্বে বাংলাদেশ 2 নাম্বার। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে বিশ্বে বাংলাদেশ কততম? দ্বিতীয়। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তো তাহলে আশা করা যায় যে আমরা মোটামুটি আমাদের এই যে ক্লাসগুলো শেষ করতে পারলাম আর কি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এত দীর্ঘ সময় ধরে তোমরা আমাদের সাথে ক্লাস করেছো। আমি দেখতে পাচ্ছি এখন এই যে সাধনা পাল, তারপরে হচ্ছে এটা কি ইভানজেলিন, আল্লাহ জানে কি নাম ভাই সব, মেহরুন্নেসা তন্নি, সিনথিয়া সীমান্তি, সাবরিনা, কাসপিয়া, হ্যাঁ মুনতাহিদ, যারা তোমরা ক্লাস করছো, রাতুল, হ্যাঁ তোমরা যারা এত দীর্ঘ সময় ধরে তোমরা যারা ক্লাস করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি যে তোমাদের মানে পরবর্তী সময়টা ভালো যাবে, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল করবে। আর একই সাথে তোমরা যারা আমাদের পেইড ব্যাচের আছো এবং যারা আমার সাধারণ জ্ঞান সাম্প্রতিক বইটা তোমরা যারা কালেক্ট করেছো, তোমাদের কিন্তু আজকে 10:30টায়, যদিও একটু দেরি হয়ে যাবে মনে হচ্ছে কারণ এই ক্লাসই তো শেষ করতে পারলাম না, তো 10:30 বা 10:35 আশা করি যে তোমাদের জন্য আমরা বইটা দাগাই দিব, ঠিক আছে, একটা ক্লাসের মাধ্যমে। হ্যাঁ, তো যারা যারা বই কালেক্ট করেছো তারা কিন্তু একটু অ্যালার্ট থাইকো, ঠিক আছে? যারা বই কালেক্ট করছো তাদের বইটা আমরা মার্ক করে দিব একটা ক্লাসের মাধ্যমে, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থাকো ভাইয়া, সুস্থ থাকো, ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো ভাই।